মানে অ্যাকচুয়ালি তার ডেফিনেশন অফ দ্য কনস্ট্রাক্টর, আর তার সাথে আমরা কনস্ট্রাক্টরের কি টাইপ আছে বা কনস্ট্রাক্টরের কিছু প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো জাভাতে যাকে আমরা কনস্ট্রাক্টর বলি, নামটা শুনে মনে হচ্ছে যে বিশাল কিছু একটা কনসেপ্ট, ওকে, কিন্তু কনস্ট্রাক্টর হচ্ছে জাভাতে একটা স্পেশাল টাইপের একটা মেথড বা ফাংশন বলতে পারো। জাভাতে কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপের একটা মেথড। এবার এটাকে স্পেশাল বলছে কেন? স্পেশাল টাইপ অফ মেথড। এটাকে স্পেশাল বলার পেছনে যেটা কারণ হচ্ছে যে আমার জাভাতে আমরা কোনো ক্লাস ছাড়া কোনো প্রোগ্রাম লিখতে পারি না। যা কিছু প্রোগ্রাম লিখতে হয় আমাকে ক্লাসের মধ্যে আমাকে কোডটাকে লিখতে হয়। কিন্তু এই যে মেথডটা যাকে আমি কনস্ট্রাক্টর বলছি, সেই মেথডের নামটা তোমার ক্লাসের যা নাম হবে সেই নামেই তোমাকে কিন্তু কনস্ট্রাক্টরের নামটা লিখতে হবে বা মেথডের নামটা তোমাকে লিখতে হবে। তার জন্য এ হচ্ছে স্পেশাল। আর এই কনস্ট্রাক্টর কেন আমরা ব্যবহার করব বা কেন আমরা ইউজ করব? না, আমরা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। ইউজড টু ইনিশিয়ালাইজ অবজেক্ট, কোনো অবজেক্টকে আমরা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। ওকে, তো কি করে আমরা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করব সেটা তো আমরা কোডিং এ আমরা জানবো যে কি করে আমরা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করছি কনস্ট্রাক্টরের কনসেপ্টটাকে ব্যবহার করে। এবার এই কনস্ট্রাক্টর কখন কল হবে? আমরা তো জানি স্যার যে আমাদের কোনো ফাংশন কল করতে গেলে তাকে আমাকে নাম ধরে ডাকতে হয় বা তাকে আমাকে ডেকে কল করতে হয়, তাই না? যদি আমার অ্যাড বলে কোনো ফাংশন থাকে আমাকে অ্যাড বলে ডাকতে হয়, তবে কিন্তু সেই ফাংশনটা ইনভোক হয় বা এক্সিকিউট করে। কিন্তু কনস্ট্রাক্টরকে তোমাকে কিন্তু কল করতে হয় না। তোমাকে কল করতে হয় না। কখন তার মানে কখন তাহলে কখন কল হয়? না, আমরা প্রত্যেকে যখন ক্লাস নিয়ে কাজ করি জাভাতে, তখন কিন্তু সেই জাভাতে ক্লাস নিয়ে কাজ করতে করতে আমাদের এই ক্লাসের যদি কোনো মেথড বা কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হয়, তখন সেই ক্লাসের আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হয়। আর যখনই আমরা ওই অবজেক্টটা তৈরি করি ক্লাসের, তখনই কিন্তু কনস্ট্রাক্টরটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হয় বা কল হয়। ওকে, তাহলে কখন কল হয়? না, কল্ড হোয়েন অবজেক্ট অফ আ ক্লাস ইজ ক্রিয়েটেড। যখন তুমি সেই ক্লাসের একটা অবজেক্ট তুমি ক্রিয়েট করছো, তখনই কিন্তু তোমার কনস্ট্রাক্টর ফাংশনটা তোমার কল হবে। তাহলে কল্ড হোয়েন অ্যান অবজেক্ট অফ দ্যাট ক্লাস ইজ ক্রিয়েটেড। ওকে, তখনই তোমার কিন্তু ওই কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু কল হবে। যদি আমার ক্লাসের নাম থাকে স্যাম্পল, তাহলে স্যাম্পল ক্লাসে যদি আমরা অবজেক্ট তৈরি করি তাহলে কি লিখবো? স্যাম্পল স্পেস দিয়ে অবজেক্টের নাম ইকুয়ালস টু নিউ স্যাম্পল ওপেনিং ক্লোজিং সেমিকোলন। তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, সেই সময় কিন্তু আমার কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি কল হয়ে যাবে। ওকে, আর কনস্ট্রাক্টর ফাংশনের আমি অলরেডি বললাম স্পেশাল কেন, না কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তার যে নামটা থাকে তার নামটা কিন্তু সবসময় ক্লাস নেমের সাথে তোমার সেম হয়। তাহলে হ্যাজ দ্য সেম নেম অ্যাজ ক্লাস নেম, অ্যাজ দ্য সেম নেম অ্যাজ ক্লাস নেম। ওকে, তো ক্লাসে যদি তোমার নাম স্যাম্পল হয় তাহলে তোমার কনস্ট্রাক্টর ফাংশনটার নামও হবে স্যাম্পল। যদি তোমার ক্লাসের নাম হয় স্টুডেন্ট তাহলে কনস্ট্রাক্টর ফাংশনটার নামও হবে কিন্তু স্টুডেন্ট। তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, তোমার ক্লাসের নামের সাথে তোমাকে কনস্ট্রাক্টর ফাংশনের নামটা তোমাকে সেম রাখতে হবে। আর আমরা ফাংশনের ক্ষেত্রে আমরা এটাও জানি যে কোনো ফাংশনের তো রিটার্ন টাইপ থাকে, কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনের কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না। ওকে, ডাজ নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। তুমি কিন্তু সেখানে যদি কোনো ফাংশনে কোনো রিটার্ন টাইপ না থাকে, তখন আমরা একটু ভালো ভাষায় সেখানে ভয়েড লিখি যে আমার ফাংশনটা কিছু কোনো ভ্যালুকে রিটার্ন করছে না, তখন আমরা ভয়েড লিখি। কিন্তু তুমি জাভাতে তুমি কনস্ট্রাক্টর ফাংশনে তুমি কিন্তু রিটার্ন টাইপটা তুমি কিন্তু অ্যাজ আ ভয়েডও লিখতে পারবে না। অতএব ডাজ নট হ্যাভ আ রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। তুমি সেখানে কিন্তু ভয়েডও কিন্তু তুমি মেনশন করতে পারবে না, নট ইভেন ভয়েড। আমি কিন্তু এই পয়েন্টটা এখানে অ্যাড করলাম যে আমরা কিন্তু এখানে ভয়েডও লিখতে পারবো না। তো দ্যাট ইজ আ কনস্ট্রাক্টর। তাহলে একটা সিম্পল একটা কনস্ট্রাক্টর কেমন দেখতে হয় একটু দেখি আমরা। না, ধরে নাও আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম ধরে নাও হয়তো স্যাম্পল, ক্লাসের নাম লিখেছি স্যাম্পল। আমি জাস্ট তোমাকে কি কেমন করে ডিফাইন করতে হয় কোনো কনস্ট্রাক্টরকে সেটা আমি বলবো। এবার এই ক্লাসের মধ্যে আমি ধরে নাও স্যাম্পল বলে একটা কনস্ট্রাক্টর ফাংশনকে ডিফাইন করছি। তাহলে ক্লাসের নাম আর আমার দেখো ফাংশনের নামটা দেখো সেম। আমার ধরো এখানে কিছু কোড থাকতে পারে, কনস্ট্রাক্টরের কোড, যেমন করে ফাংশনের ভেতরে কোড থাকে বা তার বডি থাকে।
যে আমি ধরুন এই ফাংশনটাকে কনস্ট্রাক্টর ফাংশনটাকে শেষ করলাম, ধরুন ক্লাসটাকে শেষ করলাম, তাহলে এখানে স্যাম্পলটা কিন্তু হচ্ছে একটা কনস্ট্রাক্টর। কি টাইপের কনস্ট্রাক্টর না কি টাইপের নয় সেটা আমরা পরে জানবো। এটা হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর, যে তার নামটা আমার ক্লাসের নামের সাথে তোমার সেম। দেখো আমি কিন্তু কোনো দেখো রিটার্ন টাইপ দিইনি, না লিখেছি ইন্ট, না লিখেছি ক্যার, না লিখেছি ভয়েড, কিছুই লিখিনি। ওকে, তাহলে আমার এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেথড বা ফাংশন যার কিছু স্পেশাল প্রপার্টি রয়েছে। যেমন এটা তার আমরা কোনো কনস্ট্রাক্টর ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য, সেটা আমরা প্রোগ্রামিং এ গিয়ে বুঝবো। কখন কল হয় না, যখন ওই ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করবো। এবার এই কনস্ট্রাক্টর ফাংশনটা ধরো না তুমি এর মধ্যে হয়তো এসওপি করে একটা কোনো মেসেজকে ডিসপ্লে করে রেখেছো, যে গুড নাইট বলে একটা মেসেজকে তুমি ডিসপ্লে করেছো। তাহলে আমার এই কনস্ট্রাক্টর ফাংশনে কখন ইনভোক হবে না, তুমি যখন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে গিয়ে যখন তুমি ওই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করবে না স্যাম্পল ক্লাসের, যে স্যাম্পল এস ইকুয়ালস টু নিউ স্যাম্পল, তাই না, এসটা আমার অবজেক্টের নাম, নিউ স্যাম্পল যখন তুমি একটা অবজেক্ট তৈরি করলে তখনই কিন্তু ওই কনস্ট্রাক্টর ফাংশনে কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হবে, তখন তোমাকে দেখাবে গুড নাইট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি যখন কোনো ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করি তখন কিন্তু আমরা না চাইলেও কিন্তু আমরা কনস্ট্রাক্টর ফাংশনকে কল করি। দেখো স্যাম্পল, দেখো ওপেনিং ক্লোজিং, এটা তো ওয়ান কাইন্ড অফ কনস্ট্রাক্টর, তাই না? তাহলে আমরা কিন্তু জাভাতে আগে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করে কাজ করেছি, কিন্তু সেখানে আমরা কিন্তু ইন্টারনালি কিন্তু আমরা কনস্ট্রাক্টরকে কল করেই কাজ করেছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট কল, আমি তো কল করছি তার মানে। তাহলে সেই কলটা আমি কাজ থ্রু দিয়ে করছি না, যখন আমি ওই ক্লাসে যখন অবজেক্ট তৈরি করছি তখন আমার এই কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হচ্ছে বা এক্সিকিউট করছে। তোমাকে কিন্তু এক্সটার্নালি তোমাকে কল করতে হবে, তুমি কিন্তু লিখতে পারবে না এস ডট স্যাম্পল, ইনভ্যালিড। তুমি অবজেক্ট তৈরি করো সেই ক্লাসে, তার মানে তুমি কিন্তু ইন্টারনালি তুমি কিন্তু কল করছো, দেখো স্যাম্পল ওপেনিং ক্লোজিং, তুমি কিন্তু কল করছো। ওকে, আর কনস্ট্রাক্টর ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকে না, আমাদের কোনো রিটার্ন টাইপ দিইনি এখানে, নট ইভেন ভয়েড, কিছুই দিইনি। তো এটা হচ্ছে আমার এক্সাম্পল অফ আ কনস্ট্রাক্টর, কি করে কনস্ট্রাক্টর আমরা তৈরি করব। ওকে, আমরা যখন টাইপ দেখবো তখন ডিফারেন্ট টাইপের কনস্ট্রাক্টর সম্বন্ধে জানবো, তো সেখানে প্রত্যেকটা টাইপের আমি এক্সাম্পল দেবো, একটা করে সেপারেট জাভা দিয়ে আমরা এক্সাম্পল দেবো, আর তাকে আমরা রান করেও দেখবো আমাদের অনলাইন কম্পাইলার। এবার এই কনস্ট্রাক্টর আমি যে তোমাকে ডেফিনেশনটা দিলাম, তো এর মধ্যেই কিন্তু আমার কিছু ক্যারেক্টারিস্টিক কিন্তু লুকিয়ে রয়েছে বা রয়েছে। আমি তাহলে সেপারেট করে যদি ক্যারেক্টারিস্টিক বলে একটা হেডিং করি বা ফিচার্স, যে ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স, ওকে, ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স অফ কনস্ট্রাক্টর, তাহলে সেক্ষেত্রে আমি দেখো কিন্তু ফিচার্সগুলো কিন্তু আমি এখন নিজে নিজেই বলতে পারবো, তাই না? আমি যে পয়েন্টগুলো ওখানে ইন্ট্রোডাকশনে দেখলাম, যে আমি প্রথম ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক বলতে পারি যে সেম নেম অ্যাজ ক্লাস, সেম নেম অ্যাজ ক্লাস, ওকে, তার নামটা ক্লাসের নামের সাথে তোমার সেম হয়। নাম্বার 2 বলতে পারি নো রিটার্ন টাইপ, কনস্ট্রাক্টর ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকে না, নো রিটার্ন টাইপ। ওকে, থার্ড বলতে পারি কনস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক্যালি ইনভোক হয়, ইনভোক মানে হচ্ছে কল হয়। ওকে, এই টার্মটা কিন্তু আমরা ব্যবহার করবো জাভাতে, ইনভোক কথাটা, ইনভোক মানে কিন্তু কল। ওকে, অটোমেটিক্যালি ইনভোকড, ওকে, ইনভোক হয়। আর আমি কনস্ট্রাক্টর কেন ব্যবহার করি না, তার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইট ইজ ইউজড ফর ইনিশিয়ালাইজিং দ্য অবজেক্ট, অতএব আমি এটাকে ব্যবহার করতে পারি ইউজড ফর ইনিশিয়ালাইজেশন। ইউজড ফর ইনিশিয়ালাইজেশন কাকে ইনিশিয়ালাইজ করব না, আমরা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারি আমরা কনস্ট্রাক্টরকে দিয়ে। তো এই চারটে হচ্ছে আমাদের মেন চারটে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো কনস্ট্রাক্টরের রেসপেক্টে। এবার এই কনস্ট্রাক্টরকে আমরা যদি আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি, আমরা কনস্ট্রাক্টর ফাংশনকে বা কনস্ট্রাক্টরকে আমরা তিনটে টাইপে ক্লাসিফাই করতে পারি, মেনলি তিনটে টাইপে ক্লাসিফাই করতে পারি। দ্যাট ইজ আ টাইপস অফ কনস্ট্রাক্টর। ফার্স্ট টাইপটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর বা এটাকে অনেক সময় বলা হয় নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মানে যে কনস্ট্রাক্টর ফাংশনের কোনো আর্গুমেন্ট থাকে না তাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর, বা আরেকটু ভালো ভাষায় বলবো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। যার কোনো আর্গুমেন্ট থাকে না বা প্যারামিটার থাকে না তাকে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলে আমরা জানবো। ওকে, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। সেকেন্ড যেটা আমরা দেখবো যার প্যারামিটার আছে বা যার আর্গুমেন্ট আছে, তো যার প্যারামিটার আছে যে কনস্ট্রাক্টরের তাকে আমি বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, যার আর্গুমেন্ট আছে তাকে আমরা বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আর থার্ড হচ্ছে, এটা বেসিক্যালি একটা ইউজার ডিফাইন কনস্ট্রাক্টর,
কিন্তু জাভাতে এর কোনো মানে বিল্ট ইন কোনো কপি মানে কোনো কনস্ট্রাক্টর নেই এই টাইপের, তার নাম হচ্ছে কপি কনস্ট্রাক্টর। ওকে, কপি কনস্ট্রাক্টর। এই কনসেপ্টটাতে আমরা এই কনসেপ্টের থ্রু দিয়ে আমরা আরেকটা কনসেপ্টকে ডেমনস্ট্রেট করব, সেটা হচ্ছে যে একটা ফাংশনে কি করে অবজেক্ট পাস করা হয়, সেটাই কিন্তু আমি কপি কনস্ট্রাক্টরে দেখাবো এই কনসেপ্টটাকে বলতে গিয়ে। তো এই 3 রকম টাইপের আমাদের কনস্ট্রাক্টর আছে। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান আমরা প্রতিটা টাইপের কনস্ট্রাক্টর সম্বন্ধে আমরা জানবো, তার সম্বন্ধে একটা করে কোড বা জাভা প্রোগ্রাম লিখবো, সেটাকে ডেমনস্ট্রেট করব, তারপর সেটাকে রান করব। ওকে, ফার্স্ট চলে আসি ডিফল্ট কনস্ট্রাক্টরের কনসেপ্টে। ডিফল্ট কনস্ট্রাক্টর, সেটাকে ফার্স্ট আমরা একটু দেখার চেষ্টা করি। ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি আমি ডিফাইন করি বা ডেফিনেশন লিখি, আমি কি লিখবো না, ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে একটা টাইপ অফ কনস্ট্রাক্টর যে কনস্ট্রাক্টরটা ডাজ নট টেক এনি প্যারামিটার, ওকে, বা দ্যাট টেক্স নো প্যারামিটার, যে কোনো প্যারামিটার নেয় না, তাকেই আমরা বলছি ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর it is a constructor বা it is a type of constructor, it is a type of constructor, it is a type of constructor that takes no argument বা no parameter, যাকে আর্গুমেন্ট বলা হয় তাকে তো বলা হয় প্যারামিটার ফাংশনের ভাষায়, that takes no parameters। ওকে, তাহলে যখন তুমি কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার যখন দেবে না, তখন জাভা কিন্তু অটোমেটিক্যালি তোমাকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তোমাকে কিন্তু প্রোভাইড করবে। তাহলে আমরা অবজেক্ট তৈরি করার সময় কিন্তু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে কিন্তু অবজেক্ট তৈরি করি। স্যাম্পল এস ইকুয়ালস টু নিউ স্যাম্পল, তাহলে এটা কিন্তু একটা ডিফল্ট কনস্ট্রাক্টর যার কোনো প্যারামিটার নেই। ওকে, তাহলে এই ডিফল্ট কনস্ট্রাক্টরে আমি একটা এক্সাম্পল দেবো। অলরেডি কিন্তু আমি প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম যেটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিফল্ট কনস্ট্রাক্টর, দেখো তার কিন্তু কোনো প্যারামিটার আমি লিখিনি, এটা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি একটা স্পেসিফিক একটা এক্সাম্পল দেবো ডিফল্ট কনস্ট্রাক্টরে। চল, আমি একটা ক্লাসকে ডিফাইন করছি, ক্লাসটার নাম দিচ্ছি হয়তো স্টুডেন্ট, ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমাকে কনস্ট্রাক্টরের নামটা কি হবে, স্টুডেন্ট দিয়ে আমাকে লিখতে হবে। আমি এই ক্লাস স্টুডেন্টের মধ্যে আমি দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে আইডি ইন টাইপের আর স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, দ্যাট ইজ আ নেম, একটা আইডি একটা নেম। আমি এবার কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করব, দ্যাট ইজ আ ডিফল্ট কনস্ট্রাক্টর। তার নামটা কি হবে, কোনো রিটার্ন টাইপ হবে না, আমি তার নামটা কি লিখবো, স্টুডেন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, কোনো প্যারামিটার নেবে না, কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর তো কোনো প্যারামিটার নেয় না, আমি কিন্তু এখানে ভয়েডও লিখতে পারবো না, ঠিক আছে। তা আমি এখানে তোমার লিখলাম স্টুডেন্ট। এবার এর মধ্যে আমি একটা মেসেজকে ডিসপ্লে করছি, আমি আমার মতো করে কোডটাকে মডিফাই করছি, যে আমি এটাকে একটা মেসেজ ডিসপ্লে করলাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে একটা মেসেজ দিলাম, যেটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, আর সেই ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি করছি, আমি ওই দুটো ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ধরে নাও আইডি ইকুয়ালস টু 0, আইডিকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, আর নেমটাকে আমি একটা নেম তো স্ট্রিং, তাহলে স্ট্রিংটাকে আমি ইনিশিয়ালাইজ করছি ধরে নাও আননোন কোনো একটা মেসেজ দিয়ে, বা এটা কোনো স্ট্রিং দিয়ে আননোন বলে একটা মেসেজ দিলাম, দুটোকে আমি তাহলে ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে আইডির ভ্যালুটা ডিফল্ট ভ্যালু কত, তখন আইডি 0, আর নেমটার ভ্যালু কি না আননোন। ওকে, আমি আননোন বলেই লিখেছি, দিয়ে তোমার কনস্ট্রাক্টরকে আমি শেষ করলাম। আর আমার একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে, সে কিন্তু নর্মাল ফাংশন, সেটা হচ্ছে ভয়েড ডিসপ্লে। ডিসপ্লে বলে আমার একটা ফাংশন আছে যে কিনা ওই আইডি আর নেমটাকেও ডিসপ্লে করে। ওকে, আইডি আর নেমটাকেও ডিসপ্লে করবে। আমি এসওপি করে আইডিটাকে ফার্স্টে ডিসপ্লে করি, আইডি ইকুয়ালস টু প্লাস আইডি, এই আইডিটা হচ্ছে মেসেজ আর এটা হচ্ছে আমার ভেরিয়েবলটা, ভ্যালুটাকে আমি দেখাবো। আমি আরেকটা দেখো ডিসপ্লে করব, নেমটাকে ডিসপ্লে করব, নেম ইকুয়ালস টু ডবল কোড প্লাস নেম, নেম, এটা ডিসপ্লে ফাংশনের কাজ, এটা কিন্তু একটা নর্মাল ফাংশন, এটা কিন্তু একটা ক্লাসের একটা মেম্বার ফাংশন ডিসপ্লেটা, এ কিন্তু কনস্ট্রাক্টর নয় কিন্তু, কারণ তার নাম তো স্টুডেন্ট নয়। এবার আমি ক্লাসটাকে শেষ করে দিলাম, আমি ক্লাসটাকে শেষ করে দিতে পারি, বা আমি এই ক্লাসের মধ্যে আমি মেন লিখতে পারি, কোনো সমস্যা নেই, তুমি শেষ করেই দাও, তুমি ক্লাসটাকে শেষ করে দাও, ক্লাস শেষ হয়ে গেল। পাশে আমি এবার লিখছি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি মেন ক্লাস, তার মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থাকবে। তুমি চাইলে কিন্তু তুমি এখানেও কিন্তু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনটা লিখতে পারতে ক্লাসটাকে শেষ না করে, এটাও কিন্তু ভ্যালিড। আমি এখানে পিএসভিএম লিখবো, ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args
স্ট্রিং args। এবার আমি কি করব, আমি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব না, আমাকে তো ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমাদের কল করা মানে তো অবজেক্ট তৈরি করি, তো কল হয়ে যায়। আমি এখন দেখো জাস্ট একটা অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট st ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমি কিন্তু একটা অবজেক্ট তৈরি করলাম। আমি যখনই অবজেক্টটাকে তৈরি করলাম তখনই কিন্তু অটোমেটিক্যালি আমার এই অবজেক্টটা এখন ইনিশিয়ালাইজ হবে কার থ্রু দিয়ে, না ওই ডিফল্ট কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। তাহলে এখন st অবজেক্টের আইডির ভ্যালু হবে 0, আর st অবজেক্টের তোমার নেমের ভ্যালু হবে আননোন। তাহলে আমার যখনই অবজেক্টটা তৈরি করলাম আমরা, সেই সময় কিন্তু আমার এই কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হওয়া শুরু করে দিয়েছে। তাহলে সে তোমাকে কি দেখাচ্ছে, এসওপি করে তোমাকে কি দেখাচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে কি করছে, আইডির মধ্যে জিরোটাকে স্টোর করে দিচ্ছে আর নেমের মধ্যে তোমার আননোনটাকে স্টোর করে দিচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে তোমার শেষ করিনি, আমি এবার তোমার কি করছি, st ডট ডিসপ্লে, যে কনস্ট্রাক্টরটা আমার আইডিটাকে জিরো করলো আর নেমটাকে আননোন করলো, আমি তাকে তো আবার ডিসপ্লে করবো, তার জন্য কি করছি না, অবজেক্টের নাম দিয়ে আমি দেখো ডিসপ্লেটাকে আবার কল করছি, st ডট ডিসপ্লে, কারণ ডটটা হচ্ছে মেম্বার অ্যাক্সেস অপারেটর, আমি ডিসপ্লেটাকে কল করলাম, দিয়ে মেনটাকে শেষ করে দিলাম, ক্লাসটাকে শেষ করে দিলাম। তাহলে এখন তোমার প্রথম তোমার তাহলে কোনটা কল হচ্ছে, প্রথম কোন ফাংশনটা কল হচ্ছে না, আমার কনস্ট্রাক্টর ফাংশন, আমি যখন অবজেক্ট তৈরি করেছি তার রেসপেক্ট আমাকে কি দেখিয়েছে না, ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আউটপুটে কিন্তু ফার্স্ট আমাকে দেখিয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ যেহেতু আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে তোমার ওই মেসেজটা দেওয়া আছে, আমাকে ফার্স্টে দেখিয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর, মেসেজটাকে ডিসপ্লে করেছে। আর সেই সময় কিন্তু আইডি ইকুয়ালস টু 0 আর নেম ইকুয়ালস টু আননোন হয়ে গেছে, ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আমি তারপর কি করেছি, st ডট ডিসপ্লে, তাহলে কিন্তু এখন কন্ট্রোলটা তোমার কোথায় আসবে, ডিসপ্লে ফাংশনের কাছে আসবে। এবার ডিসপ্লে ফাংশনটাকে তোমার এক্সিকিউট করবে, অথবা আমাকে কি দেখাচ্ছে, প্রথমে আইডি ইকুয়ালস টু আইডির ভ্যালু, তাহলে আইডির ভ্যালু কত, আমাকে তো ডিফল্ট কনস্ট্রাক্টর তো আইডি ভ্যালুটাকে তোমার 0 করে দিয়েছে, তাহলে আইডি ইকুয়ালস টু এখন দেখাচ্ছে আমাকে 0, আর নেম ইকুয়ালস টু আমাকে এখন দেখাচ্ছে আননোন। আমি দেখো আননোন তো ওখানে লিখেছি, আমি কোনো একটা নাম দিতে পারতাম, আননোন। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রামটার আউটপুট। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করব আর তাকে কিভাবে আমরা কল করব সেটা আমরা বুঝতে পারলাম এই প্রোগ্রামটার হেল্প নিয়ে। সবাই এটা বুঝতে পেরেছি, এক্সাম্পল অফ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর, সবাই এটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম, তাহলে আমাকে ফার্স্ট দেখিয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপর আইডি ইকুয়ালস টু 0 আর নেম ইকুয়ালস টু আমাকে দেখিয়েছে আননোন। ওকে, তাহলে আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু আরো আরো আমরা এক্সাম্পল কিন্তু নিজেদের মতো করে আমরা সেট করতে পারি বা করতে পারি, যে কোনো এক্সাম্পল আমরা করতে পারি। স্যার হ্যাঁ স্যার বলছি st ডট ডিসপ্লে এটা যদি না লিখতাম তাহলে কি ডিফল্ট কনস্ট্রাক্টরটা প্রিন্ট হতো? এক্স্যাক্টলি, হ্যাঁ, কেন হতো না, তোমার এর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। আমি অবজেক্ট তৈরি করেছি যে আমি ধরো এসি ডট ডিসপ্লেটা আমি লিখলাম না, তাহলে আমার এই ফাংশন তাহলে আমাকে এখানে এটা তোমার তোমার কোনো দরকারই ছিল না লেখার। আমি তাকে লিখেছি তাকে কল করবো বলে, আমি এই আইডিয়ার নেমটাকে যেটা ইনিশিয়ালাইজ করছে আমার কনস্ট্রাক্টর ফাংশনটা, আমি তাকে ডিসপ্লে করবো বলে আমি এই ফাংশনটাকে লিখেছি। আমি না লিখতেই পারতাম, যদি আমি না লিখতাম তাহলে কি হতো না, তখন আমাকে দেখাতো ডিফল্ট কনস্ট্রাক্টর অনলি, আমাকে শুধুমাত্র এই মেসেজটা দেখাতো, আর কিছু দেখাতো না। সেটা ভ্যালিড, বুঝতে পেরেছো, সেটাও ওকে স্যার, সেটাও হ্যাঁ স্যার। ভ্যালিড। মানে আমাকে জানতে হবে যে আমার এই স্টুডেন্ট কনস্ট্রাক্টর ফাংশনটা কখন কল হচ্ছে আর এই ডিসপ্লে কখন কল হচ্ছে। আমি যখন অবজেক্ট তৈরি করছি তাহলে ডিউরিং দ্য ক্রিয়েশন অফ দ্য অবজেক্ট তখনই কিন্তু আমার এটা কল হচ্ছে, আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। আর আমি যখন কল করছি এসটি ডট ডিসপ্লে করে, তখন কিন্তু আমার ডিসপ্লে ফাংশন কল হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা অবজেক্টের যে ভেরিয়েবল গুলো আইডি আর নেম, তাকে দেখো আমরা কিন্তু আলটিমেট ইনিশিয়ালাইজ করলাম তো কার হেল্প নিয়ে, না আমরা এই অবজেক্ট তৈরি করার সময়তে আমরা তাকে ইনিশিয়ালাইজ করতে পেরেছি এই ডিফল্ট কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। তাহলে কনস্ট্রাক্টরটাকে আমরা ব্যবহার করি কিন্তু টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। আমি একটা অবজেক্টের মধ্যে কিছু প্রপার্টি থাকে, দ্যাট ইজ আ ভেরিয়েবল, কিছু মেথড থাকে। ওকে, তো আমার সেই প্রপার্টিগুলো আইডি কিন্তু এখন 0 হয়ে গেল, কোন অবজেক্টের, না এসটি অবজেক্টের। তাহলে st ডট আইডি ইকুয়ালস টু 0 আর st ডট নেম কিন্তু এখন আননোন হয়ে গেল। তাহলে আমরা অবজেক্টটাকে তো আলটিমেট তো আমরা ইনিশিয়ালাইজ করছি এই কনস্ট্রাক্টর ব্যবহার করে। দ্যাট ইজ আ অবজেক্ট ইনিশিয়ালাইজেশন, এটাকে বলা হয় অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। এবার চলে আসবো আমরা নেক্সট যে টাইপের কনস্ট্রাক্টর, দ্যাট ইজ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটাকে ছোট্ট করে একবার একটু রান করে নিই। হ্যাঁ, যেটা আমরা করলাম এতক্ষণ ধরে, এটাকে আমরা একটু রান করে নিই। চলো, ক্লাস ছিল আমাদের, ক্লাসের নাম ছিল স্টুডেন্ট, আমি এখানে ছোট হাতে এসি দিলাম, আমি কনস্ট্রাক্টরের নামটা তোমার স্মল এস দিয়ে লিখবো। ঠিক আছে, আমার এখানে স্টুডেন্ট বলে একটা কনস্ট্রাক্টর আছে, স্টুডেন্ট, তার মধ্যে আমরা কি করেছি, তার মধ্যে আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন করেছি যেটা মেসেজকে ডিসপ্লে করেছি। তো আমি সেখানে এটাকে এই এসওপিটাকে আমি এখানে কপি করে ওখানে ঢুকিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিই।
এখানে দিয়ে দিই, আমার হ্যালো ওয়ার্ল্ড থাক না, অসুবিধা কি আছে, কোনো সমস্যা নেই। আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর দিলে কি হবে না, আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ওখান থেকে কল হচ্ছে, তাই না? ওই জন্য লিখেছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি এখানে লিখছি ডিফল্ট কনস্ট্রাক্টর কল্ড বলে লিখতে পারি, ডিফল্ট কনস্ট্রাক্টর কল্ড বলে লিখলাম, হ্যাঁ আমাদের বোঝার সুবিধার জন্য কল্ড বলে লিখলাম। আর তারপরে আমি এখানে দুটো ভেরিয়েবল নেব, দুটো ভেরিয়েবল আমি এখানে ইনিশিয়ালাইজ নেব, এখানে ডিক্লেয়ার করবো, দ্যাট ইজ ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডি, আর আমি নিচ্ছিলাম স্ট্রিং, স্ট্রিং এ কিন্তু এসটা বড় হাতে, তাই না? আমরা স্ট্রিং কিন্তু একটা ক্লাস অ্যাকচুয়ালি, স্ট্রিং নেম। ওকে, এবার আমি কি করবো, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি আইডি আর নেমটাকে ইনিশিয়ালাইজ করবো। আইডি ইকুয়ালস টু আমি 0 দেবো, বা তুমি যা খুশি ইনিশিয়ালাইজ করতে পারো, বেসিক্যালি ইনিশিয়ালাইজ করতে গেলে একটা 0 দিতে হয়, বা আর স্ট্রিং এর নেমটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি একটা আননোন কোনো একটা স্ট্রিং দিয়ে, হ্যাঁ আননোন কোনো জন্য একটা আননোন লিখেছিলাম, আননোন, আননোন। বা তুমি এখানে ইনিশিয়ালাইজ করে তুমি আননোন না লিখে তুমি এখানে তোমার 0 না লিখে কোনো ভ্যালু দাও না, আইডি ইকুয়ালস টু ধরো তুমি দিলে 5, কোনো সমস্যা কি আছে, আমি তো 5 দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, যে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। আর ধরো নেম আমি এখানে দিলাম হয়তো রোহন, ঠিক আছে, নেম দিলাম হয়তো রোহন, রোহন পাল, হ্যাঁ রোহন পাল বলে আমি এখানে নাম দিলাম, কোনো সমস্যা নেই, আমি তো ইনিশিয়ালাইজ করছি, আমার কোনো সমস্যাই নেই। এবার আমার কি করতে হবে, আমার একটা ডিসপ্লে ফাংশন থাকবে, এটাকে ডিসপ্লে করার জন্য ভয়েড ডিসপ্লে, ভয়েড ডিসপ্লে, ঠিক আছে, আমি এবার এটাকে ডিফাইন করব। তার মধ্যে আমি দুটো এসওপি করব, আরেকটা করে দিই, দুটো এসওপি করব, এখানে আমি জাস্ট এসওপি গুলোকে একটু চেঞ্জ করে দিই। প্রথমটা লিখছি আইডি ইকুয়ালস টু একটা মেসেজ, তারপরে প্লাস দিয়ে লিখবো আইডি ভ্যালুটাকে ডিসপ্লে করব, আর তার নিচেও তাই করব, আমরা নিচেটা তো আমরা তাই করব, নেম ইকুয়ালস টু, তাই না, নেম ইকুয়ালস টু, এবার এখানে প্লাস দেবো, প্লাস দিয়ে আমি নেমটাকে ডিসপ্লে করব, নেম ভেরিয়েবলটা দিলাম, আমার ডিসপ্লে ফাংশন কিন্তু লেখা হয়ে গেছে, ক্লাসটাও কিন্তু লেখা হয়ে গেছে। আমি ক্লাসটাকে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে, ক্লাসটাকে আমি শেষ করে দিচ্ছি। এবার মেন ফাংশন, মেন ফাংশন পাবলিসিটি ভয়েড মেন আছে, আমি এবার কি করবো, অবজেক্ট তৈরি করব, তাই না? কার অবজেক্ট তৈরি করবো, ওই স্টুডেন্ট ক্লাসে, তাহলে স্টুডেন্ট এসটি ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, ওপেনিং ক্লোজিং সেমিক্লোন। আমি যখনই অবজেক্ট তৈরি করলাম আমার কিন্তু স্টুডেন্ট কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি কল হয়ে গেল, তাহলে আমাকে তখন কিন্তু আমাকে দেখাবে ডিফল্ট কনস্ট্রাক্টর কল্ড, আইডি ভ্যালুটাকে কিন্তু মেমোরি থেকে 5 করে দেবে, আর নেমটাকে কিন্তু রোহন পাল করে দেবে। আমি এবার কি করছি, ওটাকে ডিসপ্লে করার জন্য কি করলাম না, এসটি অবজেক্টের আমি এখন ওই মেম্বারগুলোকে ডিসপ্লে করব, নেম আর আইডি কে, তার জন্য কি করছি এসটি ডট ডিসপ্লে, এসটি ডট ডিসপ্লে ওপেনিং ক্লোজিং সেমিক্লোন, আমার কিন্তু কোড কমপ্লিট। আমি চাইলে কিন্তু এটাকে এর মধ্যে রাখতে পারতাম, মেন ফাংশনটাকে, কিন্তু এটা অনলাইন কম্পাইলারে এটা পসিবল হবে না, অনলাইন কম্পাইলার পসিবল করতে গেলে আমাকে ওই ক্লাসের নামটাকে মেন বলেই রাখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তুমি নেটবিনসে করতে পারো, ঠিক আছে, এটা আমার কিন্তু এখন একটা মানে প্রোগ্রাম, কমপ্লিট প্রোগ্রাম, আমি এবার দেখো এটাকে রান করছি, ঠিক আছে, দেখো তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল্ড আইডি ইকুয়ালস টু 5 আর নেম ইকুয়ালস টু রোহন পাল, বোঝা গেছে? তাহলে কেন কখন কল হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি? স্যার হুম, ওই শুধু ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে প্রিন্ট করিয়ে দেখান তো একবার। বেশ, তাহলে এটাকে সরিয়ে দিই, তাহলে আইডি নেম আমার দরকার নেই, তাই তো, আইডি নেম আমার দরকার নেই, তাই তো, সরিয়ে দিচ্ছি দেখো, বা আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। এসটি ডট ডিসপ্লেটা তো না লিখলেই তো। হ্যাঁ, আমি এসটি ডট ডিসপ্লে না লিখলেও হবে, আমার তো দরকার নেই বলে আমি তাহলে এটা কেন লিখবো না, আমি কেন কোডটাকে বাড়াবো, আমার যদি এটা দরকারই না থাকে আমি কেন ওকে তৈরি করে দেখাবো। আমি ধরুন এসটি ডট ডিসপ্লেটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, হ্যাঁ কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, তাহলে তোমার সমস্যা মিটে গেল, এবার রান করো, এসছে, এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, আমি ওখানে ইনিশিয়ালাইজ করছিলাম, তারপরে ডিসপ্লেটা করিনি, ডিসপ্লে হবে না, ইনিশিয়ালাইজ কিন্তু হয়ে আছে, আর আমি কিন্তু আইডি ইকুয়ালস টু 5 আর নেম ইকুয়ালস টু রোহন পাল লিখেছি, ও কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে আছে, কিন্তু আমাকে ডিসপ্লে করছে না, যে তুমি কোনো ডিসপ্লে করিনি বলে, কল করিনি ফাংশনটাকে বলে দেখাচ্ছে না, বা এক্সিকিউট করছে না এই ফাংশনটা, ডিসপ্লে ফাংশনটা। ওকে, বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা নেক্সট যে কনসেপ্টটাতে আমরা আসবো, দ্যাট ইজ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমি কোডটাকে এখানে একটু কপি করে রাখি, হ্যাঁ, দ্যাট ইজ আ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আমি এখানে এসটি ডট ডিসপ্লেটাকে রাখলাম, ধরে নাও, ঠিক আছে, আমি তো আউটপুটটাকে তো ওখানে দিয়েছি, অর্থাৎ সমস্যা নেই, আউটপুটটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, আউটপুটটাকে আমি ওখানে তো লিখে দিয়েছি। হুম, বেশ, যদি আউটপুটটাকে আমরা এখান থেকে
এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই, আউটপুটটাকে ওখানে কপি করে পেস্ট করে রাখি। ওকে, চলো এখানে পাশে আমি আউটপুট বলে এটাকে সেভ করে রাখি। ওকে, বেশ, স্যার বলো। স্যার বলছি এখানে তো st ডট ডিসপ্লেটা, এখানে তো স্যার ডিসপ্লে ফাংশনটাকে কল করা হয়েছে, কিন্তু স্যার স্টুডেন্ট ফাংশনটা কেমন কল হয়ে গেল এখানে? ওই তো বললাম আমি তো দুটো অবজেক্ট তৈরি করলাম, আমাকে তো লেখা কল আছে। করতে হবে না, আমাকে তো কল করতে হবে না, আমি তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করলে তো অটোমেটিক্যালি কল হয়ে যাবে, তাই তো বলছি, তাই না? তাই তো আমি বলেছি বারবার, তাই না? আমি যখন ওই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করলাম তখনই তো আমার অটোমেটিক্যালি কল হয়ে গেল। এটাই তো তোমার কনস্ট্রাক্টর ফাংশনের কাজ, যে আমাকে কল করতে হবে না, ওটা কিন্তু অটোমেটিক্যালি ইনভোক হবে, অটোমেটিক্যালি ইনভোক হবে যখন আমি ওই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করব। তো আমি যখনই ক্লাসের অবজেক্ট তৈরি করলাম স্টুডেন্ট এস টি ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তখনই কিন্তু আমার এই ফাংশনটা কিন্তু ইনভোক হয়ে গেছে, তখন কিন্তু এক্সিকিউট করছে। মানে স্যার আমাকে মানে আলাদা করে সিস্টেম আলাদা আউট করে ডট তোমাকে না, তোমাকে কিন্তু কোনোভাবেই তোমাকে কল করতে হবে না, হ্যাঁ ঠিক আছে? তোমাকে আচ্ছা কল করতে হবে না, তুমি অবজেক্ট তৈরি করবে, তোমার কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু কল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরের রুলস। এবার আমরা আসবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যার তার মানে বুঝতে পারছি যে যেটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তার ক্ষেত্রে কি থাকবে, আমার কিছু প্যারামিটার থাকবে যে অ্যালাউ করবে কোনো আর্গুমেন্টকে বা কোনো প্যারামিটারকে যে অ্যালাউ করবে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি আমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমাকে অ্যালাউ করে কোনো প্যারামিটারকে। ওকে, দ্যাট ইজ অ্যালাউজ আর্গুমেন্ট বা প্যারামিটার, অ্যালাউজ আর্গুমেন্ট টু বি পাসড, ওকে, এটা আমাকে অ্যালাউ করছে। আর এটা থ্রু দিয়েও কিন্তু আমরা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারি, দ্যাট ইজ আ প্যারামিটারি কনস্ট্রাক্টর দিয়েও আমি কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারি, এটা কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে। ওকে, তাহলে কাকে আমরা বলবো যে হোয়াট ইজ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর? না, ইট ইজ আ টাইপ অফ কনস্ট্রাক্টর, যে কনস্ট্রাক্টরটা আমরা যখন তাকে নিয়ে যখন ডিফাইন করি সেই কনস্ট্রাক্টর ফাংশনটাকে, তখন তার মধ্যে আমাকে সে কোনো প্যারামিটারকে অ্যাকসেপ্ট করতে পারে, দ্যাট টেক সাম প্যারামিটার, তো তখন তাকে আমি বলছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ওকে, তাহলে অ্যালাউ আর্গুমেন্ট টু বি পাসড, আর তার মানে ঘুরিয়ে বলতে গেলে বাই বলতে পারি ইট টেক সাম প্যারামিটার, ইট টেক সাম প্যারামিটার, একই পয়েন্ট যদিও, ইট টেক সাম প্যারামিটারস। এবার আমরা এর থ্রু দিয়েও কিন্তু আমরা কোনো অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে পারবো, টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট, টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট অফ আ ক্লাস, সেটা আমরা করতে পারি। এবার আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের একটা ছোট্ট এক্সাম্পল দেখবো, যেটা আমাদের মেন এক্সাম্পলটাই আমাদের কাছে মেন, আমরা একটা এক্সাম্পল দেখবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে। আমি একবারে এখানেই করি, ওখানে তো আমার করাই আছে, জাস্ট ওখানে গিয়ে কিছু চেঞ্জেস করবো তাহলেই হয়ে যাবে। ক্লাস স্টুডেন্ট দরকার নেই, চলো আমাদের ওখানে গিয়ে করি, তারপরে কোডটাকে এখানে পেস্ট করবো। হ্যাঁ, তাহলে একবার তার দুবার লিখতে হবে, না হলে আমাকে সময়টা বেশি লাগবে, এটাতে সময়টা অনেক কম লাগবে। ভালো করে এক্সাম্পলটাকে দেখবে, আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে কিভাবে ডিফাইন করছি, তারপরে কিভাবে কল করব। তো এটা তো আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল, আমি এটাকেই তোমার চেঞ্জ করে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে তোমার চেঞ্জ করে দিচ্ছি, দেখো আমি এসওপিটাকে এখান থেকে সরিয়ে দিলাম, বা তুমি রাখতে পারো যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল্ড, তাই না, থাক এখানে, অসুবিধা কি আছে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল্ড, আমি এটা ক্যাপসি লিখলাম, আইডি ইকুয়ালস টু 5, আর আমার ধরো আমি এখানে আইডি ইকুয়ালস টু 5 এখানে লিখতে পারবো না, আমাকে অন্য কিছু লিখতে হবে। আমি এবার এটা প্যারামিটার ডিফাইন করি, ইন্ট আই কমা স্ট্রিং, দুটো প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে আই ইন্টিজার টাইপের, একটা তোমার নিচ্ছি স্ট্রিং এন। আর দেখো আমি কেন তোমার নিলাম দুটো প্যারামিটার, একটা আইডি, একটা তোমার ইন্টিজার, একটা কেন স্ট্রিং নিয়েছি, দেখো আমার দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এখানে, একটা আইডি আছে, একটা নেম আছে। আমি তার জন্য কি নিচ্ছি, আইডিটাকে তোমার নেওয়ার জন্য তোমার আই নিচ্ছি, আর স্ট্রিং এর তোমার নেমটাকে জন্য আমি এখানে তোমার দুটো প্যারামিটার নিচ্ছি, একটা এন নিচ্ছি, একটা আই নিচ্ছি। এবার এই আইডির মধ্যে আমি আইটাকে ইনিশিয়ালাইজ করব, যেটা আমি প্যারামিটার থ্রু দিয়ে পাবো ওই ফাংশনটা কল করার সময় বা অবজেক্ট তৈরি করার সময়। আর আমি নেমের মধ্যে তোমার রাখবো, নেমের মধ্যে আমি এখানে এন কে রাখবো, মানে আইডি ইকুয়ালস টু আই আর নেম ইকুয়ালস টু এন। কিভাবে এটা ইনিশিয়ালাইজ হচ্ছে আমি সেটা বলবো, পুরো কোডটাকে দেখো, তারপর সেটাকে আমি বলবো কিভাবে এটা ইনিশিয়ালাইজ হচ্ছে।
ডিসপ্লের মধ্যে আমার আইডি ইকুয়ালস টু আইডি বা নেম ইকুয়ালস টু নেম যেমন তোমার তেমন থাকলো। এবার আমি মেন ফাংশনে চলে আসি। মেন ফাংশনে গিয়ে আমি যখন এবার দেখো অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট এসটি ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, আমি কিন্তু এখানে অবজেক্ট তৈরি করার সময় দুটো ভ্যালু পাস করে দেবো। একটা হচ্ছে 05 আইডির ভ্যালু, আর দেখো একটা নেম পাস করছি। নেমটা তোমার যেহেতু স্ট্রিং আমাকে ডাবল কোটের মধ্যে লিখতে হবে। আমি তোমার নেমটা দিচ্ছি এখানে রোহন পাল, যেটা আগে দিয়েছিলাম। দেখো রোহন পাল বলে এখানে একটা ভ্যালু দিলাম। তাহলে আমাকে বলো এই অবজেক্টটা তৈরি করার সময় এখন কোন কোন ফাংশনটা কল হবে? স্টুডেন্ট ফাংশনটা কল হবে। স্টুডেন্ট ফাংশনটা বা স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা। তাহলে আমার স্টুডেন্ট কনস্ট্রাক্টর তোমার যেহেতু দুটো প্যারামিটার নেয়, একটা ইন্ট টাইপের একটা স্ট্রিং টাইপের, তার জন্য কিন্তু আমি অবজেক্ট তৈরি করার সময় দেখো ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আমি 5 আর ওই দেখো নামটাকে দিয়ে দিয়েছি রোহন পালকে। ঠিক আছে, তাহলে এই 5টাকে কার মধ্যে অ্যাসাইন হবে? আই এর মধ্যে অ্যাসাইন হবে, তাই না? এটা আমার অ্যাকচুয়াল প্যারামিটার 5 আর এটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার আই। তাহলে এই 5টাকে আমার অ্যাসাইন হচ্ছে আই এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। আর এই আমার রোহন পালটাকে তোমার কার মধ্যে অ্যাসাইন হচ্ছে? না এন এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো সেই আইটাকে আমি কার মধ্যে স্টোর করেছি? না এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডির মধ্যে স্টোর করি। তাহলে আইডি ইকুয়ালস টু এখন কত? 5। আর নেম ইকুয়ালস টু এখন কত? দেখো নেম ইকুয়ালস টু এন করেছি। তাহলে এন এর মধ্যে কি আছে? রোহন পাল আছে। তাহলে নেম ইকুয়ালস টু এখন কি? না রোহন পাল। তাহলে আইডি কিন্তু এখন 5 দিয়ে ইনিশিয়ালাইজ হলো, আর নেমটা কিন্তু এখন রোহন পাল দিয়ে ইনিশিয়ালাইজ হলো। আমার কিন্তু এই প্রথম অবজেক্ট তৈরি করার সময় এই মানে এই কাজটা কিন্তু অলরেডি ঘটে গেল। তারপরে কি করেছি? এসটি ডট ডিসপ্লে। তাহলে এখন এসটি অবজেক্টের আমি তো নেম আইডিটাকে তো 5 করেছি, আর এসটি অবজেক্টের তো নেমটাকে রোহন পাল করেছি। রোহন পালের আমি স্পেলিংটা ভুল লিখেছি, বেশ রোহন পাল করেছি। তাহলে আমি যখন এসটি ডট যখন ডিসপ্লে করব তখন আমাকে কি দেখাবে? আইডি ইকুয়ালস টু দেখাবে 05 আর নেম ইকুয়ালস টু কি দেখাবে? রোহন পাল। তাই তো? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখন যদি আমি এটাকে যদি কল করি, তাহলে কল করে দেখো আমাকে দেখাবে আইডি ইকুয়ালস টু 05 আর নেম ইকুয়ালস টু রোহন পাল। কিন্তু আমার দেখো তোমার এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরের মধ্যে দেখো ফার্স্ট কি আমি লিখেছিলাম, ডিসপ্লে করেছিলাম না প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল্ড। দেখো আমার কিন্তু ফার্স্ট দেখাচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল্ড, তারপরে আইডি ইকুয়ালস টু 5 আর নেম ইকুয়ালস টু রোহন পাল। এটা কার জন্য দেখাচ্ছে? না আমি এখানে দেখো এসটি ডট ডিসপ্লে করেছি বলে। ঠিক আছে, এটা আমরা বলছি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এবার তুমি ভাবো, এটা সবাই বুঝতে পারলে? সবাই এটা সবাই বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, খুব সহজ কনসেপ্ট। কিন্তু আমি দেখো অবজেক্ট আগে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল যার প্যারামিটার ছিল না বলে আমি কিন্তু দেখো যখন অবজেক্ট তৈরি করেছিলাম আমি তখন কিন্তু কোনো প্যারামিটার পাস করিনি, তাই না? কোনো প্যারামিটার পাস করিনি, জাস্ট আমি তোমার অবজেক্ট ক্রিয়েট করেছি। কিন্তু এখন যখন আমার একটা প্যারামিটার যখন কনস্ট্রাক্টর, তখন আমাকে অবজেক্টটা তৈরি করার সময় দেখো আমি কিন্তু তখন একটা প্যারামিটার পাস করে দিয়েছি। ওকে, আমার যেরকম টাইপে তোমার প্যারামিটার নেয়, একটা আই আছে ইন্টিজার, একটা এন আছে স্ট্রিং। আমি যদি তোমার এখন দেখো নাম্বার দিয়েছি, একটা স্ট্রিং দিয়েছি, আমার যে কোনো টাইপের প্যারামিটার থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি একটা অন্য টাইপের প্যারামিটার দিয়ে তোমাকে করে দেখাবো। আমি আগে আউটপুট এখানে কপি পেস্ট করে দিই, তারপর একটা অন্য টাইপের আমি তোমাকে প্যারামিটার দিয়ে আমি আরেকটা এক্সাম্পল আমি দেখাবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে। ঠিক আছে, চলো। এটা আমার আউটপুটটা। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটাকে আমি মডিফাই করছি। দেখো তুমি ভাবো যে আমার এখানে আইডি ইন্টিজার আইডি আছে, স্ট্রিং নেম আছে, আর তুমি ভাবো আরেকটা আমার ভেরিয়েবল আছে, ভাবো যে সেটা হচ্ছে ডাবল মার্কস, তাই না? মার্কস, তোমার মার্কসটাকে ডাবল করে দিলাম, ফ্লোটিং পয়েন্টে মার্কস থাকবে, বেশ থাক। তাহলে আমাকে এখানে আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমাকে দেখো আরেকটা এখানে প্যারামিটার বাড়াতে হবে। সেটা হচ্ছে ডাবল টাইপের একটা প্যারামিটার নিলাম, যে কোনো কি নিলাম না এম নিলাম, ওখানে মার্কস নিয়েছে এখানে এম নিলাম। এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, এই যে আই এন আর এম এটা কিন্তু লোকাল ভেরিয়েবল এই ফাংশনের বা এই কনস্ট্রাক্টরের। আর এই আইডি নেম আর মার্কস কিন্তু হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই না? তাহলে এখন কি করছি আমি? আইডি ইকুয়ালস টু আই করেছি, নেম ইকুয়ালস টু এন করেছি, আর আমি কি করব? মার্কস ইকুয়ালস টু কি করব? এম করব। মানে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে কিন্তু লোকাল ভেরিয়েবলগুলো ভ্যালুগুলোকে আমি কপি করে নিচ্ছি বা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ঠিক আছে, এবার গেল, এটা হয়ে গেল। আমি এবার ডিসপ্লে ফাংশনের মধ্যে আমাকে ওটাকেও অ্যাড করে দিতে হবে। আমি এটাকে কপি করে নিই, এই ফাংশনটাকে কপি করে নিয়ে আমি ওর মধ্যে ওটাকে অ্যাড করে দেবো। ওকে, চলো এটাকে কপি করি। কপি করলাম, কপি করে আমি এবার এটাকে এক লাইনে নিয়ে আসি, ইন্ডেন্টেশনটা সেম রাখি। আমি এটাকে তোমার ডিসপ্লে করছি মার্কস বলে। ওকে, এখানে লিখছি মার্কস ইকুয়ালস টু, এবার আমার মার্কসটা কার মধ্যে আছে না মার্কস বলে একটা ভেরিয়েবল নিয়েছি, আমি মার্কসটাকে ডিসপ্লে করবো এখানে। ঠিক আছে, এবার তাহলে আমাকে বলো কল করার সময় আমি কি চেঞ্জ করব?
স্টুডেন্ট এসটি ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট করেছিলাম, আগে 05 রোহন পাল দিয়েছিলাম, এখন কি করব? মার্কসটাও দিয়ে দেবো ওর সাথে। মার্কসটাও দিয়ে দেবো, তাহলে পাশে কমা দিয়ে আমি মার্কস দিলাম 76.98, ঠিক আছে, 76.98 দিলাম। তাহলে এখন আমাদের কি আউটপুট দেখাবে এই কোডটা? 05 রোহন পাল 76.95। প্রথমে দেখাবে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল, তারপরে ওগুলো Exactly. দেখাবে। তারপরে আইডি ইকুয়ালস টু 05, নেম ইকুয়ালস টু রোহন পাল, আর মার্কস ইকুয়ালস টু 76.98। চলো রান করি, দেখো ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? আমি যে কোনো ভাবে করতে পারি, আমি কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করার সময় আমাকে প্যারামিটার পাস করতে হবে, তাহলে সেটাই হবে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, বলো তুমি কি বলছো বলো। স্যার আপনি ডিফল্ট কনস্ট্রাক্টরের সময় বলেন যে আমি যদি প্রিন্ট এলএন না করে তবুও সেটা আমার প্রিন্ট করে যাবে, বাট এই ক্ষেত্রে তো আপনি বলছেন যে st.display আমাকে করতে হবে, ব্যাপারটা বুঝলাম না স্যার। তোমার কোশ্চেনটাই ক্লিয়ার নয়, সেটা হচ্ছে যে আমি আগে যখন ডিফল্ট কনস্ট্রাক্টর যখন ইউজ করেছিলাম তখন আমি ডিসপ্লে না করলে আমার কোনটা ডিসপ্লে হচ্ছিল? আমার তো এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরের মধ্যে এই মেসেজটা ডিসপ্লে হচ্ছিল, তাই না? কিন্তু আমি যদি ভাবি যে আমি আইডি নেমের মার্কসের ভ্যালুটাকে ডিসপ্লে করব, তো সেই ডিসপ্লে করছে কোন ফাংশন? ডিসপ্লে ফাংশন। আমি তো ডিফাইন করেছি, তাহলে আমাকে এই আইডি নেম আর মার্কসের ভ্যালুকে ডিসপ্লে করতে গেলে আমাকে ডিসপ্লে ফাংশন কল করতে হবে। যদি আমি ভাবি যে আমি কল করব না ডিসপ্লে ফাংশন, তাহলে আমার আইডি নেম মার্কস ডিসপ্লে হবে না, তাই না? তাহলে এর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আমি এখানে এই মেসেজটা আমার অপশনাল মেসেজ, স্টুডেন্টের মধ্যে এসওপি করে আইডিটাকে প্রিন্ট করে দিলে প্রিন্ট হয়ে যাবে। তা হবে। আমি যদি চাই যে আমি এই তিনটের জন্য একটা ফাংশন নেবো না, আমি তখন এই 3টে লাইনকে আমি এর মধ্যে লিখে দেবো, তাহলে আমার একবারে তোমার এই আমাকে ফার্স্ট দেখাবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল্ড আইডি ইকুয়ালস টু আইডি ভ্যালু দেখাবে, নেমের ভ্যালু দেখাবে, মার্কস ভ্যালু দেখাবে, ফার্স্ট তোমার ইনিশিয়ালাইজ হবে, তারপর তোমার দেখাবে। তুমি ধরে নাও তুমি এই পুরো 3টে লাইনকে তুমি এখান থেকে কাট করে তুমি এখানে পেস্ট করে দাও, ঠিক আছে? তোমার দেখো কনফিউশনটা দেখো চলে যাবে। তুমি ডিসপ্লে ফাংশন তোমার রাখার দরকার নেই। আমরা কেন এটাকে মডুলার বেসিসে করি? আমরা ডিফারেন্ট ফাংশনের মধ্যে না, আমরা যে ডিসপ্লে করছে তাকে আমি ডিসপ্লে ফাংশনের মধ্যে রাখবো, যে ইনিশিয়ালাইজ করে তাকে আমি কনস্ট্রাক্টরের মধ্যে রাখবো, তাই না? আমি তো এরকম করবো না যে একটা ঘরের মধ্যে ধরে নাও সেখানে বই খাতা আছে, সেখানে আমি খাচ্ছি, সেখানে আমি সবকিছু করছি, তা তো করছি না। আমার সব তো সেপারেট। আমার কিচেনে রান্না হচ্ছে, আমার ডাইনিং এ খাচ্ছি, আমরা বেডরুমে আমরা শুচ্ছি, তাই না? তো আমি তার জন্য কিন্তু সেপারেট করেছিলাম, আর কোনো কারণ নেই। আমি এখানে একটার মধ্যে করে দিলাম, দেখো তোমার মানে বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমি ধরো sc.displayকে সরিয়ে দাও, কোনো সমস্যা নেই, তোমার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। এবার তোমার আর কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি দেখো শুধুমাত্র অবজেক্ট তৈরি করেছো, তাহলে অবজেক্ট তৈরি করলে এখন ওই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হবে, তখন তোমার 05টাকে অ্যাসাইন হবে তোমার প্রথম প্যারামিটারে, রোহন পালকে সেকেন্ড প্যারামিটারে, আর 76.9 তোমার থার্ড প্যারামিটারে। মানে দেখো আমরা এম বলেছি, আমাকে ফার্স্ট কি দেখাবে না প্যারামিটারি কনস্ট্রাক্টর কল্ড, তারপরে আইডির মধ্যে তোমার একটা ইনিশিয়ালাইজ হলো, এনের মধ্যে ইনিশিয়ালাইজ হলো, নেমের মধ্যে, মার্কসের মধ্যে ইনিশিয়ালাইজ হলো মার্কসটা, তারপর তোমাকে 3টে ভ্যালু তোমাকে দেখিয়ে দিচ্ছে আইডি নেম মার্কস। দেখো রান করো, দেখাচ্ছে, বুঝতে পারলে যে কখন কোনটার দরকার? আমি ওটাকে সেপারেট করে দিয়েছিলাম। এতে তো ভালো, আমি যে পার্টিকুলার টাস্কগুলোকে করবো তার জন্য আমার সেপারেট ফাংশন থাকবে। তা আমরা তো ফাংশন ব্যবহার করার অ্যাডভান্টেজটাকে আমরা নিই, যে আমরা কোনো কোডকে মডুলার বেসিসে করতে পারি যদি আমরা ফাংশন ব্যবহার করি। এই যে মডুলার প্রোগ্রামিং অ্যাপ্রোচ, তো সেখানে আমরা তো ফাংশনটাকে ব্যবহার করার চেষ্টা করব, তাই না? আমার কাজগুলো কিন্তু সেপারেট করে রাখলে আমার সুবিধা বুঝতে, আমার এরার ফাইন্ড করতে সুবিধা, ডিবাগ করতে সুবিধা, এগুলো ফাংশনে তোমার অ্যাডভান্টেজ, সেগুলো কিন্তু আমার এখানে পাচ্ছি আমরা অ্যাডভান্টেজগুলো। এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। থার্ড কনসেপ্টে আসবো। থার্ড আমাদের কি আছে না, থার্ড আছে আমাদের কপি কনস্ট্রাক্টর। ওকে, নামটা শুনেই বুঝতে পারছি এই ধরনের কনস্ট্রাক্টর কিছু কপি করতে পারবে, তাই না? ও কিছু কপি করবে, এটা কিন্তু একটা ইউজার ডিফাইন্ড, দ্যাট ইজ আ কপি কনস্ট্রাক্টর। তার কনসেপ্টটা আমরা একটু এখানে দেখে নেব একই রকম ভাবে, কিন্তু এই কনসেপ্টটা হচ্ছে একটু ট্রিকি কনসেপ্ট, একটু ভালো করে বুঝবে কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা। হ্যাঁ, একটু ট্রিকি মানে আমরা কিন্তু এখানে অবজেক্ট পাস করবো, তার জন্য কিন্তু একটু ট্রিকি কনসেপ্টটা, আর কিছু নয়। কি করে অবজেক্ট পাস করতে হয় সেটা আমরা জানবো বা বুঝবো এখানে ডিটেলসে। তো কপি কনস্ট্রাক্টর, ফার্স্টে কপি কনস্ট্রাক্টর সম্বন্ধে আমরা
একটা জিনিস আমরা জানবো, কপি কনস্ট্রাক্টর কাকে বলে তো পরে আমরা জানবো, যে আমরা এক্সিস্টিং অবজেক্টের একটা কপি তৈরি করতে পারি কপি কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। আমার কাছে ধরুন একটা অবজেক্ট আছে, ধরুন ওবিজে 1, তার মধ্যে ধরুন আইডি আছে 05 আর ধরুন নেম আছে হয়তো রোহন পাল। আমি ওই ওবিজে 1টাকে হয়তো আমি কপি করব আরেকটা কোনো অবজেক্টের মধ্যে, তার জন্য আমরা ব্যবহার করব কপি কনস্ট্রাক্টরের কনসেপ্ট, কিন্তু বেসিক্যালি কপি করতে আমাকে হেল্প করবে। ওকে, মানে আমরা একটা এক্সিস্টিং অবজেক্টের একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি, মানে সেম কপি বা ডুপ্লিকেট কপি করতে পারি বাই ইউজিং কপি কনস্ট্রাক্টর টু ক্রিয়েটস আ duplicate copy of an existing object সেটা আমরা প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা ডেমনস্ট্রেট করব, তবেই আমরা এটাকে বুঝতে পারবো যে কিভাবে ও কপি করছে, কিভাবে সেটাকে আমরা প্রোগ্রামের থ্রু দিয়ে ডেমনস্ট্রেট করব। আমি ফার্স্টে এটার কোডটা আমি হয়তো ওখানে দেখাবো না, আমি কোডটাকে এখানেই লিখবো, তাহলে আমাকে বোঝাতে আমার সুবিধা হবে কোডটা। ঠিক আছে, ওখানে তো আমি কোনো বোর্ড ওয়ার্ক করতে পারছি না, কিন্তু এটা হলে এর মধ্যে লিখলে আমি বোর্ড ওয়ার্কটা করতে পারবো। তোমরা নিজেরা এটাকে রান করে দেখতে পারো অনলাইন কম্পাইলারে, সেটা আমাদের কিন্তু রান করবে। ঠিক আছে, তোমরা রান করে এটাকে দেখতে পারো। ক্লাস স্টুডেন্ট, আমি তার মধ্যে আমি কি দেখো প্রোগ্রামে কিন্তু দেখো আমার স্ট্রাকচারগুলো কিন্তু মোরাললেস সেম, আমি কিন্তু একই ক্লাসের নাম দিচ্ছি, ভেরিয়েবলগুলো দেখো সেম ব্যবহার করছি, কারণ আমাদের মনে রাখার সুবিধার জন্য। ওকে, আমি চেঞ্জ করতেই পারি, যে কোনো ভেরিয়েবল নিয়ে যে কোনো নিয়ে করতে পারি, কিন্তু আমি দেখো একই রকম রাখার চেষ্টা করেছি, যাতে করে আমাদের কনস্ট্রাক্টরে 3টে প্রোগ্রাম যাতে করে আমাদের মনে থাকে। আমি আইডি নিয়েছি আর স্ট্রিং নেম নিয়েছি। আমার কাছে একটা কনস্ট্রাক্টর আছে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, দ্যাট ইজ আ স্টুডেন্ট, ইন্টিজার আই, আগের মতো। এখন কিন্তু কিছু তোমার ডিফারেন্স কিছু লিখিনি, সব কিন্তু আমি সেম কথা লিখছি যেটা আমি আগেও লিখেছি। স্ট্রিং এন, আমি এটাকে ইনিশিয়ালাইজ করব, আর কোনো মেসেজ দিচ্ছি না এখানে। আইডি ইকুয়ালস টু আই আর নেম ইকুয়ালস টু এন, তো এই পর্যন্ত বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হয়েছে? জাস্ট এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কিন্তু জাস্ট ডিফাইন করেছে, এটা কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটা বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি, এটা আমরা আগেও দেখেছি একবার প্রোগ্রামে। এবার আমি কপি কনস্ট্রাক্টরের কনসেপ্টটা এবার এখানে ডিফাইন করব বা লিখবো। কপি কনস্ট্রাক্টর আমি এবার লিখবো এবার। তো কপি কনস্ট্রাক্টরের নামটাও আমার যা কনস্ট্রাক্টর মানি তো তার নামটা ক্লাসরুমের সঙ্গে সেম থাকবে, এর নামটা কিন্তু ক্লাসরুমের সাথে কিন্তু সেম। কিন্তু কপি কনস্ট্রাক্টর তার যে প্যারামিটারটা হয় সেটা হচ্ছে সেম ক্লাসের কোনো অবজেক্টকে নেয় অ্যাজ এ প্যারামিটার। তাহলে স্টুডেন্ট ক্লাসের যদি অবজেক্টকে নেয় অ্যাজ এ প্যারামিটার, তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে স্টুডেন্ট এস লিখতে হবে। স্টুডেন্ট তো ক্লাসের নাম, আর এসটা কি? এসটা হচ্ছে অবজেক্টের নাম। তাহলে স্টুডেন্ট এসটা হচ্ছে তোমার এস, মানে এসটা তোমার কোন টাইপের ভেরিয়েবল? এসটা কোন টাইপের ভেরিয়েবল? স্টুডেন্ট টাইপের। স্টুডেন্টটা কি টাইপ? ক্লাস টাইপ। তাহলে ক্লাস টাইপের কোনো ভেরিয়েবলকে তো অবজেক্ট বলা হয়। তো আমি এই কনস্ট্রাক্টর ফাংশনকে একটা প্যারামিটার পাস করেছি, সেটা হচ্ছে ওই ক্লাসেরই একটা অবজেক্ট, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসের অবজেক্টটা হচ্ছে কিন্তু এস। এবার আমার কাজটা শুরু হবে। আমি এবার এখানে গিয়ে কি করব না, এই যে আইডি আছে আর এই যে নেম আছে, এই আইডির মধ্যে আমি রাখবো এস ডট আইডি, মানে যে অবজেক্টটাকে আমি পাস করবো এটাকে কল করার সময়, কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করার সময় তার যে আইডি ভ্যালু সেটা কিন্তু আইডির মধ্যে অ্যাসাইন হবে। আর নেমের মধ্যে কোনটা অ্যাসাইন হবে না, ওই এস অবজেক্টের যেটা নেম ভ্যালু সেই নামটা কিন্তু কি অ্যাসাইন হবে নেম ভেরিয়েবলটার মধ্যে। এটা আমরা যখন ভ্যালু পাস করব মেন ফাংশনের মধ্যে, তখন কিন্তু এই পুরো হায়ারার্কিটা আমরা বুঝতে পারবো। এবার এটাকে শেষ করলাম। আমার ডিসপ্লে ফাংশন যেমন ছিল তেমন আছে, ভয়েড ডিসপ্লে, যার কাজ হবে আইডি আর নেমটাকে ডিসপ্লে করা। আমি ডিসপ্লে ফাংশনের মধ্যে আমরা এসওপি করেছি ফার্স্টে আইডি, যে আইডি ইকুয়ালস টু প্লাস আইডি, আর নেমটাকেও আমরা ডিসপ্লে করেছি এসওপি করে, যে নেম ইকুয়ালস টু প্লাস নেম। আমার সবটা কোড, সমস্ত কোডটা একই, শুধুমাত্র আমি এখানে একটা কপি কনস্ট্রাক্টরের কনসেপ্ট ঢুকিয়েছি বা একটা ফাংশনকে ডিফাইন করেছি, দ্যাট ইজ আ কপি কনস্ট্রাক্টর ডেফিনেশন। আমি এখানে কি করেছি, ফাংশনটার মধ্যে একটা ওই ক্লাসের একটা অবজেক্টকে পাস করেছি। এটা কিন্তু স্পেশালিটি আমার কপি কনস্ট্রাক্টরের, সে কিন্তু অবজেক্টকে নেয় অ্যাজ এ প্যারামিটার, কারণ এটা অবজেক্ট কপি করে। তাহলে অবজেক্ট যদি কপি করে তাকে তো অবজেক্ট নিতে হবে অ্যাজ এ প্যারামিটার। আমি যখন কল করবো স্টুডেন্ট এই কনস্ট্রাক্টরটাকে, মানে কপি কনস্ট্রাক্টরকে, তখন কিন্তু আমাকে অবজেক্ট পাস করতে হবে, তাই না? আমার যে টাইপের ভেরিয়েবল থাকে প্যারামিটারে, আমাকে সেই টাইপের কিন্তু ভ্যালু পাস করতে হয়।
তাহলে অবজেক্ট টাইপ মানে কি, আমাকে তো কোনো অবজেক্ট পাস করতে হবে। আমি তার মানে এটা আমার কিন্তু এই কোডটার স্ট্রাকচারটা কিন্তু রেডি। এবার মেনটাকে লিখবো, পাশে এবার মেন ফাংশন লিখবো। তো মেন লেখার জন্য তখন ক্লাস কনসিডার করলাম, ক্লাস মেন। সেই ক্লাস মেনের মধ্যে আমি এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন করে মেনটাকে লিখবো। ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args। এবার আমি নর্মালি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমি প্রথমে কিন্তু প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টটা কিন্তু ফার্স্টে কল করব, নিউ স্টুডেন্ট। এবার আমি দেখো পাস করছি 01 আর নেমটা তোমার ধরো দিচ্ছি হয়তো যে জয়। ওকে, জাস্ট জয় দিলাম কারণ স্পেসটা কম আছে, তো নেমটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, সেমিকোলন দিলাম। তাহলে বলো এই অবজেক্টটা তৈরি করার সময়, s1 অবজেক্ট তৈরি করার সময় আমার কোন কোন কনস্ট্রাক্টটা কল হবে? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ যেটা কনস্ট্রাক্টর তোমার কল হবে, তার সঙ্গে ম্যাচ করছে। তাহলে এখন এই 01 গিয়ে আমার এই i এর মধ্যে স্টোর হবে, তাই না? আর এই নেম জয়টা গিয়ে স্টোর হবে n এর মধ্যে। ওকে, তাহলে এই আইটাকে আমি কার মধ্যে অ্যাসাইন করেছি? আইডির মধ্যে। তাহলে আইডি এখন 01 আর নেমটা হচ্ছে এখন জয়। তাহলে এই যে আইডি আর নেম, এটা কার এখন কার প্রপার্টি? কোন অবজেক্টের এখন এটা প্রপার্টি, এটা আইডি আর নেম s1 অবজেক্টের প্রপার্টি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ডিসপ্লে করি s1 ডট ডিসপ্লে, তাহলে এখন আমাকে আইডির জায়গায় 01 দেখাবে, আইডি ইকুয়ালস টু 01 দেখাবে, আর নেমটা আমাকে দেখাবে জয়। কোনো সমস্যা আছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখন কপি কনস্ট্রাক্টর কিন্তু কল করিনি, আমি এবার কল করব কপি কনস্ট্রাক্টর। তখন দেখো কি লিখছি আমরা, স্টুডেন্ট s2, আমি আরেকটা অবজেক্ট তৈরি করছি s2 ইকুয়ালস টু, এবার লিখছি নিউ স্টুডেন্ট। এবার বলো তো কি পাস করব? নিউ স্টুডেন্টের মধ্যে কি পাস করব? অবজেক্ট পাস করব, s1 অবজেক্টটা। s1 অবজেক্ট পাস করব, কারণ s1 অবজেক্টের মধ্যেই তো আমার ভ্যালু আছে স্যার। s1 অবজেক্টে এখন আইডি আছে 01 আর s1 অবজেক্টে এখন নেমটা আছে জয়। তাহলে আমি যদি এখানে s1 অবজেক্টটা পাস করি স্যার, তাহলে কি হবে? এই s1 অবজেক্ট গিয়ে কপি হবে কার মধ্যে? s অবজেক্টের মধ্যে কপি হবে। তাহলে এখন s1 অবজেক্ট যদি কপি হয় s এর মধ্যে, তাহলে s1 অবজেক্টের মধ্যেই তো আমার নেম আছে, আইডি আছে। তাহলে এখন কিন্তু s ডট আইডিও কিন্তু এখন 01 আর s ডট নেম কিন্তু এখন জয়। তাহলে দেখো s ডট আইডি গিয়ে কার মধ্যে কপি হচ্ছে? আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডির মধ্যে। আর s ডট নেম গিয়ে কার মধ্যে কপি হচ্ছে? না আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল নেমের মধ্যে। তাহলে এখন এই আইডি আর নেম এটা কোন অবজেক্টের প্রপার্টি? এই আইডি আর নেম s1 নয়, s2। এই যে তুমি s2 দিয়ে কল করছো, s2, এই যে s2 দিয়ে তুমি তো কল করছো, তুমি তো s2 অবজেক্টটাকে তুমি তো এখন ডিক্লেয়ার করছো। এটা কিন্তু এখন s2 অবজেক্টের কিন্তু প্রপার্টি আইডি আর নেমটা। ওকে, আমার যতগুলো অবজেক্ট তৈরি করা হয় ততগুলো অবজেক্ট কিন্তু আমার ওই ক্লাসের কিন্তু এটা করে ক্লোন পায়, তার প্রপার্টিগুলোকে পায়। তাহলে এখন s2 ডট আইডি মানে কিন্তু 01, s2 ডট নেম মানে কিন্তু এখন তোমার হচ্ছে জয়। কেন? কারণ তুমি কিন্তু এখন অবজেক্ট টু অবজেক্ট কপি করেছো। তাহলে এখন যদি আমরা লিখি s2 ডট ডিসপ্লে, তাহলে কি দেখাবে? আইডি আর নেমটা দেখাবে, আইডি আর নেমটা আমাকে 01 আর জয় সেম দেখাবে। তাহলে আমরা পারছি যে একটা s1 অবজেক্টের মধ্যে একটা ভ্যালু নিলাম আইডি আর নেমের, আর সেই s1 অবজেক্টটাকে আমরা পাস করছি অবজেক্ট তৈরি করার সময়। তাহলে আমার কপি কনস্ট্রাক্টটা কল হচ্ছে, তখন s1 অবজেক্টের সমস্ত প্রপার্টিগুলো কিন্তু এখন কপি হয়ে গেল s অবজেক্টের মধ্যে। আর সেই s এর আইডি ভ্যালুটাকে আমরা রাখছি আমার s2 আইডির মধ্যে, আর s এর নেমটাকে রাখছি s2 নেমের মধ্যে। যে আমি যখন s2 যখন ডিসপ্লে করেছি তখন কিন্তু আমাকে ওই সেম ভ্যালু আবার 01 আইডি ইকুয়ালস টু 01 আর নেম ইকুয়ালস টু আমাকে জয় দেখাচ্ছে। আমি মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম। তাহলে আমি যদি এখন আউটপুটটাকে দেখার চেষ্টা করি, প্রথম s1 ডট ডিসপ্লের জন্য আমাকে দেখাবে আইডি ইকুয়ালস টু 01 আর নেম ইকুয়ালস টু জয়। আর আবার সেকেন্ড যখন আমি কল করেছি স্টুডেন্ট s2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট s1, তখন তার জন্য কিন্তু আমাকে দেখাচ্ছে আইডি ইকুয়ালস টু 01 আর নেম ইকুয়ালস টু জয়। ওকে, তাহলে আমরা কি করতে পারছি? একটা অবজেক্টের ভ্যালুকে আমরা আর একটা অবজেক্টের মধ্যে আমরা কপি করতে পারছি, আর সেই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে কপি কনস্ট্রাক্টর। তার জন্য বলেছি যে টু ক্রিয়েটস আ ডুপ্লিকেট কপি অফ অ্যান এক্সিস্টিং অবজেক্ট। তাহলে আমার কাছে এক্সিস্টিং অবজেক্ট কোনটা? s1। তো তারই তো একটা ডুপ্লিকেট কপি আমরা তৈরি করেছি, তার কপিটা কি? না s2। তাহলে s1 এর মধ্যে তোমার যা আছে
আমার এস2 মধ্যে তোমার তাই আছে বলেই তো আমাকে এখানে আইডি ইকুয়ালস টু 01 নেম ইকুয়ালস টু জয় দেখিয়েছে, আমাকে এখানেও তাই দেখিয়েছে। তো এটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আর এই কপি কনস্ট্রাক্টর কনসেপ্টের সঙ্গে সঙ্গে ভেরিয়েবল, হ্যাঁ মানে স্টুডেন্টের এজটা কি যা ভেরিয়েবল একটা? হ্যাঁ, এটা ভেরিয়েবল। তুমি যেটাকে ভেরিয়েবল বলো তুমি ভুল বলছো না। তাহলে এই ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল? অবজেক্ট টাইপ। কোন টাইপের ভেরিয়েবল? স্টুডেন্ট টাইপের। স্টুডেন্টটা কি টাইপ? ক্লাস টাইপ। তাহলে ক্লাস টাইপের কোনো ভেরিয়েবলের নামই হচ্ছে অবজেক্ট। আমি যখন লিখি ইন্টিজার এ, তাহলে এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সেরকম আমি যদি লিখছি স্টুডেন্ট এস, তাহলে এসটা কোন টাইপের ভেরিয়েবল? স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল। তাহলে স্টুডেন্টটা তোমার কি টাইপ? না ক্লাস টাইপ। তাহলে ক্লাস টাইপের কোনো ভেরিয়েবলকেই বলা হয় অবজেক্ট। তাহলে এস কিন্তু একটা অবজেক্ট বা ক্লাস টাইপ ভেরিয়েবল, যা খুশি বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। এস ডট আইডি আর এস ডট নেম এই দুটো লাইনটা একটু বলবেন। কোনটা বলো? এস ডট আইডি আর এস, আমি তো যে অবজেক্টের মধ্যে আমি কপি করছি আমার এস ওয়ানটাকে, আমি তো দেখো এস ওয়ানটা পাস করেছি, তাহলে এই এস ওয়ানটা গিয়ে তোমার এস এর মধ্যে ঢুকবে? ইয়েস অর নো? ঢুকবে না? তাহলে এখন আমাকে তো এবার আইডি আর নেমটাকে তোমাকে সেপারেট করতে হবে। আমার তো অবজেক্টের মধ্যে তো বান্ডেল করা আছে আইডি আর নেম। তাহলে আমি এখন বলে দিচ্ছি যে এস এর তোমার আইডিটা হচ্ছে আমার আইডির মধ্যে ঢুকছে, আমার এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডি, আর এস এর তোমার নেমটাকে ঢুকছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল নেমের মধ্যে। তার জন্য এখানে করছি এস ডট আইডি আর এস ডট নেম। আমরা তো কোনো অবজেক্ট থেকে কোনো মেম্বারকে তো আমরা মানে স্পেসিফাই করি বা অ্যাক্সেস করি তো ডট দিয়ে। আমি তোকে ডট লিখতে আমার কোনো সমস্যা নেই, যে এস ডট আইডি মানে হচ্ছে যে আইডিটাকে আমি এখানে তোমার এস ওয়ান গিয়ে আমার কপি হয়েছে এস এর মধ্যে, তাহলে এখন এস ওয়ান এর আইডি যা, এখন এস ডট আইডি তোমার একই। তো সেই 01টা গিয়ে আমার কপি হবে এই আইডির মধ্যে, আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল আইডির মধ্যে, আর আমার নেমটা জয় গিয়ে কপি হবে তোমার এই নেমের মধ্যে। তার জন্য তোমার এস ডট আইডি করেছে, এস ডট নেম করেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমাদের কপি কনস্ট্রাক্টর। ওকে, এবার আমরা যে কনসেপ্টে আসবো, কপি কনস্ট্রাক্টরের পর আমরা কিন্তু টাইপস অফ কনস্ট্রাক্টর কিন্তু আমরা কমপ্লিট করলাম 3 রকম টাইপের। তাহলে আমি এটাকে বলতে পারি কি, যে আমি এই কপি কনস্ট্রাক্টরকে বলতে পারি যে এটাই আমার একটা আরেকটা কোশ্চেনের সলিউশন বা আরেকটা টপিকের সলিউশন, সেটা হচ্ছে পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। বলতে পারি পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার টু আ ফাংশন, পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার টু আ ফাংশন। বলতে পারি এটা প্যারামিটার টু আ ফাংশন বা টু আ কনস্ট্রাক্টর। বলতে পারি কোন? দেখো তোমরা কি বলছো? হ্যাঁ, যদি তোমাকে বলে যে একটা প্রোগ্রাম ডেমনস্ট্রেট করো যে প্রোগ্রামটাতে কোনো অবজেক্টকে আমরা পাস করছি অ্যাজ আ প্যারামিটার, তাহলে আমরা তো এটাকে আমরা দেখাতে পারি প্রোগ্রামটাকে, আমরা তো একটা অবজেক্ট পাস করছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। এটাকে আমরা অর দিয়ে লিখতে পারি, অর। হ্যাঁ স্যার, এটা আমরা কোথায় ব্যবহার করব, মানে কেন ব্যবহার করব? কোনটা কেন ব্যবহার? কপি কনস্ট্রাক্টরটা। কপি কনস্ট আমি কিন্তু কি বললাম, যখন তোমাকে কপি করতে হয় কোনো অবজেক্ট, আমি অবজেক্ট টু অবজেক্ট কপি করে দিচ্ছি পুরোপুরি। ওকে, আমি অবজেক্ট টু অবজেক্ট আমরা কপি করছি। অনেক সময় তো আমার কোনো অপারেশন থাকে যে একটা অবজেক্টের কোনো প্রপার্টিকে আমাকে কপি করতে হয় এটা কোনো অবজেক্টের মধ্যে, আমি সেই পারপাসে ব্যবহার করব কপি কনস্ট্রাক্টর। এর তো নামটাই তো কপি কনস্ট্রাক্টর, আমাকে তো কপি করতেই হয় কোনো কোনো সময়। ঠিক আছে, তাহলে আমার প্রোগ্রামের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম যে আমরা কোনো পার্টিকুলার অবজেক্টের কোনো মানে প্রপার্টিগুলোকে আমরা অন্য একটা অবজেক্টের মধ্যে কপি করব, তো তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কপি কনস্ট্রাক্টর, তাই না? এর কিন্তু অনেক অ্যাপ্লিকেশনও আছে, মানে জাভাতে যখন আমরা কোনো প্রজেক্ট করব না, তখন সেখানে কি আমরা এই কপি কনস্ট্রাক্টরের আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা লক্ষ্য করতে পারবো। কারণ আমাকে অনেক সময় মানে অনেক অ্যাপ্লিকেশন তোমার ক্ষেত্রে এরকম হয় যে আমাকে অবজেক্টের ভ্যালুকে কপি করতে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এই কপি কনস্ট্রাক্টর কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা কপিটা করতে পারি। আমাকে খুব বেশি কোড লিখতে হবে না, জাস্ট আমি আমার এক্সিস্টিং অবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে তাকে আমরা কপি করে নতুন অবজেক্টের মধ্যে আমরা কিন্তু রাখতে পারি। মানে অ্যাকচুয়ালি তোমার ক্লোন করতে ব্যবহার করা হয়, ক্লোন তৈরি করতে ব্যবহার করা হয়। ক্লোন মানে তো সিমিলার কপি, তাই না? অনেক সময় তোমার দেখবে যখন কোনো মাল্টিপ্লেয়ার যখন ভিডিও গেম খেলা হয়, যে তুমি হয়তো কোনো একটা প্লেয়ারকে হয়তো সিলেক্ট করছো ফ্রম মানে একটা কোনো ক্যারেক্টার দিয়ে, তারপর তার যে অ্যাট্রিবিউটগুলো তুমি হয়তো কাস্টমাইজ করছো, তার হেলথ, তার পাওয়ার, তার স্কিল। তো অনেক সময় কোনো ক্যারেক্টারকে যখন তুমি একটা প্লেয়ার থেকে একটা প্লেয়ারকে যখন তুমি কপি করো না, তখন তার জন্য কিন্তু বা ক্লোন তৈরি করো যখন, তখন তার জন্য কিন্তু কপি কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়। এটা কিন্তু গেমিং এ ব্যবহার করা হয়। আবার ধরে নাও যখন একটা ইউজার ধরে নাও
এটা কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট যখন ওপেন করছে, অনেক সময় হয় না যে আমার মানে বাবার আর মায়ের ধরো না একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, কারণ বাবার পেনশন অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে ধরো না মায়ের সাথে জয়েন করা থাকলে কি হবে না পরবর্তীকালে সেটা কাজে লাগে। মানে একটা বয়সের পর সবাই কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট করে, অনেকে এখনো করে জয়েন্ট অ্যাকাউন্ট, দুজনে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো ধরো না কোনো একটা ইউজার একটা কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে, তাহলে প্রাইমারি যে অ্যাকাউন্ট হোল্ডার তার যে ডিটেলস, তো সেই ডিটেলসটাকে আমাকে তো কপি করতে হয় সেকেন্ডারি অ্যাকাউন্টে, কারণ তার তো সেম ডিটেলস হবে, তাই না? স্বামী স্ত্রী মিলে একটা অ্যাকাউন্ট খুলেছে, তো স্বামী ধরো না স্বামী স্ত্রীর তো অ্যাকাউন্ট ডিটেলস তোমার তো সেমই থাকবে, শুধু নাম তারপর তোমার ধরো না হয়তো আর ডেট অফ বার্থ তোমার ডিফারেন্ট হবে, বাকি তো সব সেম থাকবে। কারণ অনেক সময় সেই প্রাইমারি অ্যাকাউন্ট ডিটেলসটাকে তোমার কপি করতে হয় সেকেন্ডারি অ্যাকাউন্টের মধ্যে, তখন কিন্তু সেখানে কিন্তু ব্যবহার করা হয় কপি কনস্ট্রাক্টর। ওকে, এটা আরেকটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কপি কনস্ট্রাক্টরে। আবার ধরো না আমরা হয়তো কোনো এডুকেশন সিস্টেমে একটা কোনো স্টুডেন্টের হয়তো ডেটাকে আমরা কপি করছি আর একটা কোনো স্টুডেন্টের মধ্যে, সেটাও আমাদের ক্ষেত্রে সেটাও পসিবল। যে তোমার ধরো এখন থার্ড সেমিস্টার, তো তুমি যখন ফোর্থ সেমিস্টার যখন তুমি হবে, তো তোমার তো ডিটেলসটা তো পাল্টাচ্ছে না, তোমার নাম রোল নাম্বার তো সেমই আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তো সেমই আছে, তো তখন তোমার ডিটেলসটাকে তোমাকে কপি করতে হবে ফোর্থ সেমিস্টারে, তখন কিন্তু ব্যবহার করবো কপি কনস্ট্রাক্টর, ঠিক আছে। এটা কিন্তু তোমার ডিফারেন্ট, আমি তোমাকে সিস্টেমের কথা বলছি, যে স্টুডেন্ট এডুকেশন সিস্টেম যদি ধরো জাভা দিয়ে হয়তো যদি আমরা হয়তো কোনো একটা মানে এডুকেশন সিস্টেম বানাই, তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করবো, এই কোডটাকে ব্যবহার করবো, কপি কনস্ট্রাক্টর কোডটাকে মানে আমরা ইউজ করবো, ঠিক আছে। তা আবার আবার অনেক সময় তোমার এরকম করা হয়, যেটা কোম্পানির ধরো হয়তো মানে 100টা এমপ্লয়ি আছে, সেই 100টা এমপ্লয়ি ধরুন আমি একটা ক্লোন তৈরি করে রাখবো বা ব্যাকআপ নেবো, সেই ব্যাকআপ নেওয়ার জন্য কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় কপি কনস্ট্রাক্টর। কারণ ব্যাকআপ নেওয়া মানে কি, তুমি একটা ডুপ্লিকেট কপি তোমার দরকার, যদি কোনো কারণে মেন কপিতে কোনো চেঞ্জেস হয় বা হয়তো কোনো কারণে ক্র্যাশ হয়ে গেল, তখন তার একটা ব্যাকআপ থেকে যাবে, ঠিক আছে। বোঝা গেছে যে অ্যাপ্লিকেশন অফ দ্য কপি কনস্ট্রাক্টর কেন ব্যবহার করবো কপি কনস্ট্রাক্টর, বুঝতে পারলে? বেশ, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু যে অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু কপি কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়, যে কোনো কর্পোরেট সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, ব্যাংকিং অ্যাপ্লিকেশন বাই ইউজিং জাভা, গেম ডেভেলপমেন্ট বাই ইউজিং জাভা, সেখানেও কিন্তু কপি কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়। এবার আমরা কনস্ট্রাক্টরে তোমার যে কনসেপ্টে আসবো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, দ্যাট ইজ আ কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং, আমরা ওভারলোডিং বলতে কি বুঝি? ওভারলোডিং বলতে আমরা কি বুঝি বলো কেউ একটা? ওভারলোডিং বলতে আমরা কি বুঝি? জাভাতে ক্যাপাসিটি থেকে বেশি স্যার এ হয়ে গেলে তো বলে দাও। ক্যাপাসিটি থেকে বেশি। বেশ, তাহলে তোমার তোমার নামটা বলো একটু, আমি দেখতে পাচ্ছি না এখন, আমি তো এই স্ক্রিনে আছি। সৌরভ স্যার। সৌরভ, তোমার নাম সৌরভ। তো আমি তোমাকে বললাম যে তুমি যখন কলেজে যাও তখন তুমি সেখানে গিয়ে তুমি কলেজে অ্যাজ আ স্টুডেন্ট তুমি বিহেভ করো কলেজে। আবার তুমি যখন ধরে নাও হয়তো কোনো শপিং মলে যাও তখন তুমি বন্ধুদের সাথে, তখন তোমার বিহেভিয়ারটা একরকম, তাই না? কিন্তু একই নাম, কিন্তু সেই তুমি সৌরভই কিন্তু। আবার তুমি যখন ধরে নাও হয়তো বাড়িতে থাকো তখন তোমার বিহেভিয়ারটা একরকম, তাই তো? তাহলে একটাই নাম, তার মাল্টিপল ফর্মস, তাহলে তোমাকেই আমি তাকে বিভিন্নভাবে কিন্তু ওভারলোড করেছি। তুমি যখন কলেজে যাচ্ছ তখন তুমি একরকম ভাবে থাকছো, তুমি যখন বাড়িতে থাকছো তখন তোমার একরকম বিহেভিয়ার, তুমি যখন শপিং মলে যাচ্ছ তোমার একরকম বিহেভিয়ার, তুমি যখন রাস্তায় হাঁটছো তখন তোমার একরকম বিহেভিয়ার। ওকে, তো সেরকম আমরা একটা কনস্ট্রাক্টরকে আমরা তার উপরে অনেক কাজ চাপিয়ে দেবো, তাকে ওভারলোড করে দেবো। একই লোক, একই পার্সন, সে বিভিন্ন কাজ করছে। ওকে, তাহলে এই যে ওভারলোডিং এর যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু মানে ইট কামস ফ্রম দ্য পলিমরফিজম। আর এটাকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় মানে কম্পাইল টাইম পলিমরফিজম। যে আমার যে মেথড গুলো থাকবে, তার আমরা আগে আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, সেটা আমি পরে আসছি, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো মেথড ওভারলোডিং জানা আর কনস্ট্রাক্টর ওভারলোডিং কিন্তু একই জিনিস। আমার তো কনস্ট্রাক্টর তো ওয়ান কাইন্ড অফ মেথড, তাই না? তাহলে আমরা একটা মেথডকে বিভিন্নভাবে ওভারলোড করছি। ধরে নেওয়া যাক, ধরুন আমার কাছে একটা অ্যাড বলে একটা ফাংশন আছে, অ্যাড একটা ফাংশন আছে। আমি অ্যাডকে বললাম যে অ্যাড তুমি এখন 2 আর 3 মধ্যে যোগ করো। সে বললো ঠিক আছে, তাই করব। আমি আবার ওই অ্যাডকেই বলছি যে অ্যাড তুমি এখন 2, 3, 5 মধ্যে যোগ করো। সে বলছে কোনো সমস্যা নেই। আবার ওই অ্যাডকেই বলছি যে তুমি এখন 2.2 এর সাথে
তুমি এখন 4.6 এর যোগ করো, সে বলছে তো কোনো সমস্যা নেই। তাহলে একটা ফাংশনকে তো আমি অনেকগুলো কাজ চাপিয়ে দিচ্ছি তার উপরে, তাকে আমি ওভারলোড করে দিচ্ছি। ওকে, তাহলে সেম নেম মাল্টিপল ফর্ম। তাহলে দেখো এই নামের লোকটা বা ফাংশনটা সে 2 এর সঙ্গে 3 এর যোগ করছে, আবার এই নামের ফাংশনটাই দেখো সে কিন্তু দেখো 2, 3, 5 এর মধ্যেও যোগ করছে, আবার সেম নামের ফাংশন দেখো সে কিন্তু 2.2 বা 4.6 এর মধ্যে কিন্তু মানে যোগ করছে, বা কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে যোগ করছে, বা ডাবল এর মধ্যে যোগ করছে। তো দ্যাট ইজ আ ওভারলোডিং। তাহলে সেই কনসেপ্টটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ কম্পাইল টাইম পলিমরফিজম। ওকে, তো আমরা পরে আসবো পলিমরফিজমের কনসেপ্ট, আমাদের পরে আছে, পরে আমরা পড়বো পলিমরফিজমের কনসেপ্ট। এবার আমি এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তাহলে আমরা একটা কনস্ট্রাক্টরকে আমরা ডিফারেন্ট ভাবে ওভারলোড করতে পারি, তারপর আমি ডিফারেন্ট কাজ চাপিয়ে দেবো, তাই না? ধরে নাও তখন আমি ভাবছি যে স্যার তার মানে আমি একটা কনস্ট্রাক্টর নেব, তার মধ্যে আমি প্রথমবারে কিছু প্যারামিটার রাখবো না, সেকেন্ড যেটা নেবো কনস্ট্রাক্টর তোমার তার মধ্যে একটা প্যারামিটার রাখবো, তারপরটাতে আমি দুটো প্যারামিটার রাখবো, তারপরটা আমি 3টে প্যারামিটার রাখবো। করতে পারো, তো তাকে তুমি বিভিন্নভাবে ওভারলোড করছো। তো সেরকম আমি আমার প্রোগ্রামের এক্সাম্পল দিয়ে আমি তোমাকে যেটা আমি একই এক্সাম্পল যেটাকে ফলো করার চেষ্টা করছি আমার সমস্ত প্রোগ্রামের ক্ষেত্রে কনস্ট্রাক্টর আমাদের কনস্ট্রাক্টর টপিকের মধ্যে, আমি সেরকম টাইপের একটা এক্সাম্পল আমি তোমাকে দেবো। ধরে নাও আমাদের ক্লাস আছে স্টুডেন্ট, ক্লাসের নামটা ধরো না স্টুডেন্ট। সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার প্রথম আগে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল করে ডিক্লেয়ার করে নিই, ইন্টিজার আইডি, আবার দেখো সেই আইডি আর নেম, আমরা কিন্তু এটাকে কিন্তু ছাড়িনি, আইডি আর নেমকে কিন্তু আমরা ছাড়িনি, একই টাইপের এক্সাম্পল গুলোকে করার জন্য কিন্তু এটাকে ছাড়িনি। এটা আমার আইডি আর নেম ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনো সমস্যা নেই। আমি এবার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিচ্ছি, ডিফল্ট কনস্ট্রাক্টর স্টুডেন্ট, কোনো প্যারামিটার নেই, কোনো রিটার্ন টাইপ নেই, আইডি ইকুয়ালস টু 0 আর করেছি নেম ইকুয়ালস টু আননোন, নেম ইকুয়ালস টু আননোন। ঠিক আছে, এটা একটা কনস্ট্রাক্টর, তার কাজটা একরকম, তার পারপাসটা বা বিহেভিয়ারটা একরকম এখানে। আবার ওই নামে দেখো আর একটা কনস্ট্রাক্টর আছে স্টুডেন্ট, তাকে বলেছি যে তোমাকে আমি একটা প্যারামিটার দেবো ইন্টিজার আই, তুমি তাকে নিয়ে কাজ করবে। তখন তাকে কি বলেছি যে তুমি আইডির মধ্যে আইটাকে রাখবে, আর তোমার তো আর তো কোনো প্যারামিটার তোমাকে আমি দিইনি, তাহলে নেমের মধ্যে তুমি বলবে যে নেমটা দেওয়া হয়নি, মানে নট প্রোভাইডেড। এটা মেসেজ দিতে এরকম মেসেজকে লিখে দাও নট প্রোভাইডেড। এটা মাস দেখো কনস্ট্রাক্টর উইথ সিঙ্গেল প্যারামিটার, ওটা কিন্তু টাইপ অফ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কিন্তু কনস্ট্রাক্টর উইথ সিঙ্গেল প্যারামিটার। আমি এবার বলছি তাহলে দেখো আমি কিন্তু অলরেডি তোমার দুটো ফাংশন নিয়ে ফেলেছি, স্টুডেন্ট স্টুডেন্ট, এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা তোমার হচ্ছে প্যারামিটারাইজ, তাই না? এখানে তোমার দেখো একটা প্যারামিটার আছে, এখানে দেখো কোনো প্যারামিটার নেই। ওকে, তাহলে এটা হচ্ছে নো প্যারামিটার, দ্যাট ইজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো আমার হচ্ছে ওয়ান প্যারামিটার। এবার আমি আরেকটা কনস্ট্রাক্টর ফাংশন নেবো যার আমার দুটো প্যারামিটার থাকবে। ওকে, আমি দেখো এই পাশে লিখছি স্টুডেন্ট ইন্টিজার আই আর স্ট্রিং এন লিখছি আইডি ইকুয়ালস টু আই আগের মতন। ওকে, আর নেম ইকুয়ালস টু এন, কোথাও কিন্তু কোনো চেঞ্জ করিনি আমি, জাস্ট আমি 3টে কনস্ট্রাক্টর ফাংশনকে ডিফাইন করেছি। মানে আমার তো নামটা সেম হতে হবে, তার পারপাস থাকবে ডিফারেন্ট, ওয়ান নেম মাল্টিপল ফর্মস। তোমাকে এবার তোমার ডিসপ্লে ফাংশনকে রাখতে হবে, না হলে রাগ করবে আবার ভয়েড ডিসপ্লে, এটা কিন্তু অন্য ফাংশন, যে ওই ডিসপ্লে ফাংশন আইডি আর নেমটাকেও ডিসপ্লে করে, এটাই হচ্ছে কাজ। এসওপি করছি আইডিকে, এসওপি আইডি ইকুয়ালস টু প্লাস আইডি, আর হচ্ছে এসওপি নেম ইকুয়ালস টু প্লাস নেম। ডিসপ্লে ফাংশন আমার লেখা হয়ে গেল। তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? যেটা লিখলাম সেটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? না স্যার। হ্যাঁ, একই জিনিস লিখেছি আমরা। আমি একটা কনস্ট্রাক্টর নিয়েছি, তার মধ্যে কোনো প্যারামিটার রাখিনি, সেকেন্ডটার মধ্যে একটা প্যারামিটার রেখেছি, আর থার্ডটার মধ্যে দুটো প্যারামিটার রেখেছি। দেখো সবার কিন্তু বিহেভিয়ার গুলো কিন্তু ডিফারেন্ট, তাই না? তো আমি একটা নামকে তো আমরা ডিফারেন্ট ভাবে ওভারলোড করছি। এবার মেনটা লিখবো, দেখো মেনটা দেখলে আমাদের আরো জিনিসটা মানে বুঝতে সুবিধা হয়ে যাবে। ক্লাস মেন বলে একটা ক্লাস নিয়ে তার মধ্যে মেনটাকে রাখবো। তুমি চাইলে কিন্তু আগের ক্লাসের মধ্যে কিন্তু মেনটাকে রাখতে পারো, হ্যাঁ, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, তোমার উপর ডিপেন্ড করছে। স্ট্রিং ARGS
এবার তোমরা আমাকে বলবে আমি যখন কলগুলো আমি তিনটে কনস্ট্রাক্টরকে আমি এখন কল করবো সেপারেট, তিনবার অবজেক্ট তৈরি করে, তাই না? তিনবার অবজেক্ট কিন্তু তোমাকে তিনটেকে কাউকে কল করতে হবে। আমি ধরো প্রথম কল করছি স্টুডেন্ট S1, আমি প্রথম অবজেক্ট তৈরি করছি S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, কোনো প্যারামিটার পাস করলাম না। আমাকে বলো এই অবজেক্ট S1 তৈরি করার সময় কোন কনস্ট্রাক্টর ফাংশনটা কল হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। এখন যদি আমি লিখি S1 ডট ডিসপ্লে, তাহলে আমাকে কি মেসেজ দেবে? দেখো কি দেবে, বলো দেখে। 0 unknown। না, আইডিটা কে বলবে? আইডি ইকুয়ালস টু 0 আর নেম ইকুয়ালস টু আননোন, তাই না? আইডি ইকুয়ালস টু 0 আর নেম ইকুয়ালস টু আননোন, তাই তো? বেশ, দেখালো। আমি এবার সেকেন্ড অবজেক্ট তৈরি করছি স্টুডেন্ট ক্লাসের, স্টুডেন্ট S2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমি এবার একটা প্যারামিটার পাস করব, নিউ স্টুডেন্টের মধ্যে একটা প্যারামিটার, মানে সেটা কিন্তু আমাদেরকে আইডি পাস করতে হবে একটা। আমি ধরো আইডি পাস করলাম 101। তাহলে এখন কোনটা কল হবে? কোন কনস্ট্রাক্টর কল হবে? ওয়ান প্যারামিটার। ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর কল হবে, is দ্যাট ইজ এটা কল হচ্ছে এখন। তাহলে 101টাকে কার মধ্যে স্টোর হবে? আই এর মধ্যে 101 স্টোর হবে। তাহলে আইডি ইকুয়ালস টু 101 দিয়ে অ্যাসাইন হলো অবজেক্ট 2 এর জন্য, S2 এর জন্য যে অবজেক্ট আইডি, তাই না? S2 এর যে ভেরিয়েবলটা আইডি, আর S2 এর নেমটা এখন কি দিয়ে অ্যাসাইন হবে? নট প্রোভাইডেড। আমি তো বলে দিচ্ছি এখানে নট প্রোভাইডেড। তাহলে আমাকে এখন, আমি যদি এখন ডিসপ্লে করি S2 ডট ডিসপ্লে, তাহলে আইডি ইকুয়ালস টু কি দেখাবে? 101, আইডি ইজ ইকুয়াল টু 101 আর নেম ইকুয়ালস টু, বলো নেম ইকুয়ালস টু কি দেখাবে? নট প্রোভাইডেড। আমার তো লেখা আছে ওখানে, আমি তো স্ট্রিংটা ওখানে বলে দিয়েছি ভেতরে, নট প্রোভাইডেড, দেখালো। এবার আমি আরেকটা অবজেক্ট তৈরি করছি স্টুডেন্ট S3, কারণ দেখো তিনটা আমার তো কনস্ট্রাক্টর আছে বলে তিনবার আমাকে অবজেক্ট তৈরি করতে হচ্ছে। নিউ স্টুডেন্ট, আমি এখানে দুটো প্যারামিটার পাস করব, একটা হচ্ছে 102 আর নেমটাকে রাখছি আমি অনিক সাহা। ওকে, অনিক সাহা বলে নেমটাকে রাখলাম। এবার যদি আমি ডিসপ্লে করি S3 ডট ডিসপ্লে, তাহলে কোনটা কল হবে? টু প্যারামিটার কনস্ট্রাক্টর, যার দুটো প্যারামিটার আছে, দুটো আছে, তাহলে এটা কল হবে, তাই না? তাহলে আই এর মধ্যে কি স্টোর হবে? 102, আর এখানে কি স্টোর হবে? অনেক জানা, তাই না? অনেক জানা স্টোর হবে। তো সেটা কি আমার S3 অবজেক্টের আইডি ভেরিয়েবলের মধ্যে কিন্তু 102 স্টোর হবে, আর S3 অবজেক্টের যেটা নেম ভেরিয়েবল তার মধ্যে তোমার স্টোর হবে অনেক জানা। তো ডিসপ্লে করলে আমাকে আইডি ইকুয়ালস টু 102 আর নেম ইকুয়ালস টু অনেক জানা দেখাবে, তাই না? তাহলে আমার কিন্তু এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কনস্ট্রাক্টর ওভারলোডিং, তাহলে কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি ডেফিনেশনটা লিখি, আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর যদি ডেফিনেশনটা আমরা লিখি একটু, যে ইট রেফার্স টু দা, আমি এরকম ভাবে যদি লেখার চেষ্টা করি, ইট রেফার্স টু দা ডিফাইনিং, দেখো যেটা বলছি সেটা আমরা করেছি কিনা দেখি, জাস্ট মেলাবে। It refers to the defining multiple constructor within a class, দেখো যেটা লিখছি সেটাকে করছি কিনা আমরা, within a class with different parameters, তাই তো করেছি? কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে তোমার তো তাই তো করেছি, ডিফারেন্ট প্যারামিটারস। ওকে, আর কখন আমার কারেক্ট কনস্ট্রাক্টর কখন সিলেকশন হচ্ছে না, যখন আমি অবজেক্ট তৈরি করার সময় যখন আমি আর্গুমেন্ট পাস করছি, আমি যখন একটা পাস করছি তখন আমার ওয়ান আর্গুমেন্ট যে কনস্ট্রাক্টর সেটা কল হচ্ছে। আমি যখন দুটো আর্গুমেন্ট পাস করছি তখন তোমার দুটো আর্গুমেন্ট সমেত যে কনস্ট্রাক্টর ছিল সেটা কল হচ্ছে। আমি যখন কোনো আর্গুমেন্ট পাস করছি না তখন আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং। এবার তার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আমরা কিন্তু আগে এক্সাম্পলটা দেখে নিলাম, তারপরে আমি এবার তার থিওরিটিক্যাল পার্টটা আমরা দেখছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে যেটা আমরা ওখানে দেখে এসেছি সেটা আমরা বলছি কিনা। আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং এ মাল্টিপল কনস্ট্রাক্টর আছে, তাদের কিন্তু সেম নেম, কিন্তু তাদের ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। ওকে, বলতে পারি একটা ক্যারেক্টারিস্টিক যে মাল্টিপল কনস্ট্রাক্টর হ্যাভ দ্য সেম নেম উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, বলতে পারি।
with different parameter list. সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে জাভা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিটারমাইন করছে যে কোন কনস্ট্রাক্টরটা কল হবে, কি কার উপর ডিপেন্ড করে ও ইয়ে করছে, বুঝতে পারছে না, বেসড অন দ্য নাম্বার অফ অ্যান্ড টাইপ অফ আর্গুমেন্ট ইউ হ্যাভ পাসড। তুমি যখন কল করছো, তুমি যখন অবজেক্ট তৈরি করছো, তখন তুমি ওই অবজেক্ট তৈরি করার সময় তুমি যতগুলো প্যারামিটার পাস করছো বা যতগুলো আর্গুমেন্ট পাস করছো বা টাইপ অফ দ্য আর্গুমেন্ট তুমি পাস করছো, তার উপরে কিন্তু বেস করে আমার কোন পার্টিকুলার কনস্ট্রাক্টরটা তোমার ইনভোক হবে বা অটোমেটিক্যালি কল হবে সেটা কিন্তু জাভা ডিটারমাইন করে ফেলছে। তার মানে আমরা আলটিমেট বলতে পারি যে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিংটাকে ব্যবহার করে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করছি। প্রথমবার যখন S1 কে যখন ইনিশিয়ালাইজ করেছিলাম, তখন S1 কে বলেছিলাম যে S1 তোমার আইডি হচ্ছে 0 আর তোমার নেমটা হচ্ছে আননোন। সেকেন্ড বারে আমি আবার S2 কে বললাম যে S2 তোমার আইডি হচ্ছে 101 আর তোমার নেমটা হচ্ছে নট প্রোভাইডেড। আর তৃতীয়বার যখন অবজেক্ট তৈরি করলাম S3, তখন S3 কে বললাম যে তোমার আই ভ্যালুটা হচ্ছে 102 আর তোমার আইডি ভ্যালুটা হচ্ছে 102 আর তোমার নেম ভ্যালুটা হচ্ছে অনেক জানা। তার মানে আলটিমেট আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং কনসেপ্টটাকে ব্যবহার করি আমরা কেন না ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন ডিফারেন্ট ওয়ে, তাই না? ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারছি। তাহলে কনস্ট্রাক্টর মানেই তার মেন কাজই কিন্তু হচ্ছে টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। তাহলে আমরা ডিফারেন্ট ওয়েতে কিন্তু আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কনসেপ্টে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা অবজেক্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি বাই ইউজিং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আমাদের বাই ইউজিং কনস্ট্রাক্টর ওভারলোডিং। সবেতেই আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা ডিফল্ট দিয়েও আমরা ইনিশিয়ালাইজ করি, আমরা প্যারামিটারাইজ দিয়েও ইনিশিয়ালাইজ করছি, আবার আমরা মাল্টিপল সেম নামের কনস্ট্রাক্টর লিখেও কিন্তু আমরা এটাকে ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, এটা আমার এক্সাম্পল নাম্বার 1। আমি এটাকে এক্সাম্পল 1 এর সাথে কম্পেয়ার করেছি। তো আমরা আরো অন্য এক্সাম্পলও দেখাতে পারি কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে। আমার সেখানে ডিফারেন্ট টাইপের প্যারামিটার থাকবে, সেখানেও দিয়ে আমরা দেখাতে পারি। আমার জন্য আমি চাইলে এখন ডাবলকে অ্যাড করতে পারি ওর সাথে, সেটা তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? তোমরা নিজেরাই করতে পারবে ডিফল্ট টাইপের কোনো কনস্ট্রাক্টর কিন্তু ডিফাইন করে তার মধ্যে এক্সট্রা কিছু প্যারামিটারকে অ্যাড করে তোমরা কিন্তু সেটাকে মডিফাই করতে পারবে কোডটাকে, প্রিভিয়াস কোডটাকে। বেশ, আমি আরেকটা এক্সাম্পল দেখাবো কনস্ট্রাক্টর ওভারলোডিং এর, এক্সাম্পল নাম্বার 2, সেটা আমি এখানে একবার করব। বলো স্যার, একটা কোশ্চেন আছে, বলছি স্যার ক্লাসটা স্যার নিলাম স্টুডেন্টের, আর স্যার কনস্ট্রাক্টর কি অন্য নামে নেওয়া যায়? তাই কি বলেছি আমি এতক্ষণ ধরে? কি বলছি? না না স্যার, মানে নেওয়া কি না না, নেওয়া যাবে কেন? তা নেওয়া যদি যায় তাহলে আমি তো বলতাম যে নেওয়া যায়। আমি কি বলেছি যে আমার ক্লাসের নাম মধ্যে স্যার দুটোর নাম হ্যাঁ, তো একই নাম তো আমাকে লিখতে হবে। তো ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম তো সেম হবে, তাই তো আমি প্রথম থেকে বলে আসছি যে ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নামটা স্যার মানে ওই নাম ছাড়া আরেকটা নাম দিলাম, মানে স্টুডেন্ট দিয়েছে নামটা স্যার এডুকেশন বলে একটা ওই নাম দিলাম, ওটা কি স্যার অ্যাক্সেস করতে পারবো? না, আমার দেখো এখানে স্টুডেন্ট ক্লাস ছিল, আমি যতগুলো কনস্ট্রাক্টর লিখেছি দেখো সব দেখো স্টুডেন্ট নামে লিখেছি, দেখেছো? এই একটা দেখো লিখেছি, একটা লিখেছি। তুমি অন্য নামে তুমি কোনো ফাংশন লিখতে পারো, সেটা কিন্তু তোমার কনস্ট্রাক্টর হবে না, সেটা কোনো ফাংশন হবে, সেটা কোনো মেথড হবে, নর্মাল মেথড, তাই না? আমি তো আগে তোমার তো লিখেছি ডিসপ্লে, লিখিনি ডিসপ্লে, তাই ওটা কি তোমার কনস্ট্রাক্টর নাকি ডিসপ্লেটা? ওটা তো একটা সিম্পল মেথড। ঠিক আছে, কনস্ট্রাক্টরের নাম সবসময় ক্লাস নামের সাথে সেম হবে। যদি তুমি ক্লাসের সঙ্গে যদি তুমি সেম না রাখো কনস্ট্রাক্টরের নাম, সেটা কোনো কনস্ট্রাক্টর নয়, সেটা তখন ট্রিট হবে অ্যাজ আ নর্মাল মেথড। আর তাকে তুমি অবজেক্ট ক্রিয়েশন করার সময় তুমি তাকে কলও করতে পারবে না, ইনভোক করাতে পারবে না, যদি সেটা সেম নামের না হয় ক্লাস নামের সাথে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল তোমার এখানে একবারে ডিরেক্ট অনলাইন কম্পাইলারে করবো। একটা কমন মানে একটা, এই কোডটা তো এমন ঘেটে আছে, কোডটাকে একটু চেঞ্জ করি। ঠিক আছে, কোডটাকে পুরো ব্ল্যাঙ্ক করে দিই। হ্যাঁ, দিয়ে আমরা এখানে তোমার যা আছে থাক। ওকে, আমার স্ট্রাকচারটা রেডি আছে। দেখো আমি ক্লাসের নামটাকে এখানে চেঞ্জ করব। ক্লাসের নামটাকে তোমার দিচ্ছি, ধরে নাও সাপোজ হয়তো এমপ্লয়ি। হ্যাঁ, ক্লাসের নাম দিচ্ছি এমপ্লয়ি। ওকে, চলো এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি কিন্তু এখানে দেখাচ্ছি কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কনসেপ্ট। হ্যাঁ, একই রকম ভাবে আমরা জাস্ট এখানে ক্লাসের নামটাকে চেঞ্জ করে এমপ্লয়ি করেছি। আমার এখানে ইন্টিজার আইডি, ওকে,
আইডি আর নেমকে আমরা আজকে আর ছাড়ছি না। স্ট্রিং নেম মানে হচ্ছে এমপ্লয়ি নেম, ওকে স্মলেই করি, মানে বারবার ক্যাপস করতে হবে। স্ট্রিং নেম আর ধরে নিলাম তোমার হয়তো ডাবল স্যালারি, ওকে ডাবল স্যালারি, ওকে। প্রথম এমপ্লয়ি কনস্ট্রাক্টরটাকে দেখো ডিফাইন করছি। এমপ্লয়ি যার দুটো প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার আই আর একটা হচ্ছে স্ট্রিং এন, স্ট্রিং এন। স্ট্রিং এন, ঠিক আছে। এখানে আইডি ইকুয়ালস টু আই লিখলাম, নেম ইকুয়ালস টু এন লিখলাম, মানে ইনিশিয়ালাইজ করছি, হ্যাঁ। আর স্যালারি ইকুয়ালস টু, যেহেতু তোমার দেখো এখানে কোনো স্যালারি আমি পাস করছি না, আমার দুটো প্যারামিটার তো, যেহেতু তোমার কোনো স্যালারি পাস করছি না বলে তোমার স্যালারিটার মধ্যে আমি কি রাখছি না 0.0 বলে 0.0 বলে লিখে রাখছি, হ্যাঁ ঠিক আছে। আমার দুটো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, তিনটে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হয়ে গেছে দেখো দুটো প্যারামিটারের থ্রু দিয়ে। আমি একটাকে তোমার কোনো প্যারামিটার পাইনি বলে আমি এখানে 0.0 লিখছি, আগের মতো যেটা আমরা শিখেছি আগে করেছি। আর একটা এমপ্লয়ি কনস্ট্রাক্টরকে আমি ডিফাইন করছি তার তিনটে প্যারামিটার, ওকে। আমার একটা প্রোগ্রামের মধ্যে যদি তুমি সেম নামের কনস্ট্রাক্টর যদি তুমি মোর দ্যান ওয়ান যদি ডিফাইন করে দাও, সেটাই কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়ে যাবে। একটা রাখলে হবে না, মোর দ্যান ওয়ান রাখতো, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার কনস্ট্রাক্টর ওভারলোডিং, ওকে। হ্যাঁ দেখো আইডি ইকুয়ালস টু আমার এখানে আইডি এন, আইডি আই, স্ট্রিং এন, আর আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ডাবল এস, ডাবল এস। স্যার বলো। বলছি ওই সেকেন্ডে যেটা লিখেছেন না ইন্টিজার আই স্ট্রিং নেম, তাহলে ওখানে স্যালারিতে তো হবে না? কোথায় কোথায়? এই যে সেকেন্ডে, এই যে এমপ্লয়ি নিচে, নেমের নিচে। এটা তো, এটা নিচে বলছো তো, এটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কেন হবে না? আমি তো এখানে তো আমি তো কোনো প্যারামিটার তো নিচ্ছি না, আমি তো ক্লিয়ার দেখো আমি আমার একটা ভ্যালু আমি এখানে অ্যাসাইন করে দিয়েছি নিজের মতো করে 0.0। আমি তো এরপর ডিপেন্ডেন্ট নই। আমি আই যেটা পাচ্ছি প্যারামিটার থেকে আমি তাকে আইডির মধ্যে রাখছি, এন যেটা পাচ্ছি তাকে আমি নেমের মধ্যে রাখছি। আমি স্যালারি পাচ্ছি না, আমি তোমার এখানে 0.0 তোমার করে রাখলাম আমার মতো করে। আমি তো এটা তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমি কেন অ্যাক্সেস করতে পারবো না? আমি তো যেখানে খুশি অ্যাক্সেস করতে পারবো, তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমি কোনো এখানে ভ্যালু পাচ্ছি না বলে প্যারামিটার থ্রু দিয়ে আমি এখানে তোমার লিখে রেখেছি 0.0। আর এখানে দেখো পাচ্ছি আমি ডাবল এস, আমার একটা প্যারামিটার আছে বলে তখন কি লিখছি স্যালারি ইকুয়ালস টু এস লিখছি, মানে তুমি যা পাস করবে সেই ভ্যালুটা তোমার এখানে ঢুকবে স্যালারির মধ্যে। আমার তো এখানে তো কোনো স্যালারি ঢুকছে না, আমার এখানে 0.0 আছে, থাক না, কোনো অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে কেন লিখলাম? হ্যাঁ স্যার। তো দুটো আমার এখানে কষ্টটা হয়ে গেল। আমার এবার একটা ডিসপ্লে ফাংশন লিখবো আগের মতন, ভয়েড ডিসপ্লে, যে কিনা ওই তিনটাকে ডিসপ্লে করবে। ভয়েড ডিসপ্লে, তার মধ্যে আমি এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখবো, ওকে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আমার এখানে তোমার ফার্স্টে আমি ওই আইডি নেম স্যালারি করে ডিসপ্লে করছি না, আমি একবারে জাস্ট বেশ যখন লিখছি আইডি ইকুয়ালস টু প্লাস আইডি, আমি আবার এটাকে কপি করে নিই, ডবল কোডটা এখানে হবে, আমি পাশে সরে গেছে, ক্যাপিটাল আই হবে না? যা খুশি। আমি তো মেসেজ, তো এটা আমার তো মেসেজ, তাই না? এটা আমি সাব ব্যাংক যা খুশি লিখতে পারি। তারপরেরটাকে আমাকে স্মলে আইডি লিখতে হবে, যেহেতু আমার আইডিটা একটা স্মলে আমি ভেরিয়েবলটাকে নিয়েছি, ওই জন্য পাশেরটা আমি এখানে আইডি নেবো, বোঝা গেল? এখানে আমি দেখো লিখছি নেমটাকে ডিসপ্লে করবো, আমার মেসেজ তো আমি যা খুশি লিখতে পারি। এখানে নেমটাকে ডিসপ্লে করব, আর তারপরে আমি ওই স্যালারিটাকে ডিসপ্লে করব। স্যালারি ইকুয়ালস টু স্যালারি, ঠিক আছে? হলো, তিনটে কাজ হলো। এবার আমি অবজেক্ট তৈরি করব, এমপ্লয়ি অবজেক্ট তৈরি করব। এমপ্লয়ি দুটো অবজেক্ট তৈরি করে আমার দেখো হয়ে যাবে E1 ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি। প্রথমবারে ধরে নাও আমি যদি আমি এরকম ভাবে কল করি যে 1, আইডিটা হচ্ছে 1 আর নেমটা বললাম অ্যালায়েস, ওকে, নেমটা দিলাম অ্যালায়েস, ওকে। এখন যদি আমি, তার মানে এখন কোনটা কল হবে? যার দুটো প্যারামিটার, যে কনস্ট্রাক্টর তোমার দুটো প্যারামিটার দেখো এটা কল হবে।
যদি এটা কল হয় তাহলে এখন এর বডিটা এক্সিকিউট করবে, তাহলে আইডি ইকুয়ালস টু এখন 0 1, নেম ইকুয়ালস টু অ্যালায়েস আর স্যালারি ইকুয়ালস টু কত 0.0। ইনিশিয়ালাইজ হয়ে গেল আমার E1 অবজেক্টে তোমার 3টে ভেরিয়েবল, তাই তো? আমি এখন পরে আমি একবারে তোমার কল করবো E1 ডট ডিসপ্লে করবো, পরে আমি E2 ডট ডিসপ্লে করে দেবো একবারে। হ্যাঁ, আমি এরপর তোমার সেকেন্ড অবজেক্ট তৈরি করছি, এটাকে কপি করে নিলাম। সেকেন্ড অবজেক্ট তৈরি করছি এমপ্লয় E2, আমি এখানে করছি E2 করে আগে আসি, তারপরে ওখানে কি চেঞ্জ করব। নেম আইডি হচ্ছে 02 বা 2, অ্যালাইসের জায়গায় তোমার দিলাম বব, ওকে বব দিলাম, আর পাশে তার স্যালারি দিচ্ছি 58,000.00। বোঝা গেল? তাহলে এখন কোনটা কল হবে? এখন না যে এমপ্লয়ি কনস্ট্রাক্টরে তোমার 3টে প্যারামিটার আছে তোমার সেটা এখন কল হবে। তাহলে 2 গিয়ে স্টোর হবে আই এর মধ্যে, এন এর মধ্যে স্টোর হবে বব, আর এস এর মধ্যে তোমার স্টোর হবে 58,000। তাহলে সেই আই এন আর এসটা গিয়ে আমার আইডি নেম আর স্যালারির মধ্যে স্টোর হবে। অথবা এখন E2 অবজেক্টের আইডি ভ্যালু হচ্ছে 2, E2 অবজেক্টের এখন নেম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে বব, আর E2 অবজেক্টে কিন্তু এখন স্যালারি ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 58,000। এবার আমি কি করছি E1 ডট ডিসপ্লে করছি, সেমিক্লোন E1 করিনি, সরি E1 ডট স্যার ডিসপ্লে, হয়ে গেছে। আর হচ্ছে E2 ডট ডিসপ্লে। ঠিক আছে, E2 ডট ডিসপ্লে ওপেনিং ক্লোজিং, কোনো সমস্যা নেই। আমার তো E1 অবজেক্ট তো ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, E2 অবজেক্ট তো ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে সেপারেট করে। আমার কাছে এর পরেই ডিসপ্লে দিতে তার কোনো মানে নেই, পরেও করতে পারি ডিসপ্লেটা, ডিসপ্লে করে দিলাম। এবার কোডটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কোডটাকে আমি রান করতে পারবো। আমাকে দুবার দেখাবে ডিফারেন্ট ভ্যালু আইডি নেম আর স্যালারি। দেখো প্রথমবার 1 অ্যালাইস 0.0, তারপর দেখো আইডি 2 নেম বব আর স্যালারি হচ্ছে 58,000.0। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। বুঝতে পারলাম সবাই? একই জিনিস করেছি, দেখো আমি একটু অন্যভাবে এমপ্লয় দিয়ে করেছি। আমার তো কনসেপ্ট তো একই, কনসেপ্ট আমি চেঞ্জ করিনি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে হ্যাঁ আমাদের স্যার। এক্সাম্পল নাম্বার 2। হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার হ্যাঁ একটু স্যার। দেখবো সিলেবাসে আমরা কোনটা পড়লাম আজকে, কোনটা পড়লাম আমরা একটু দেখবো। আমরা কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু আজকে কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, সবটাই কিন্তু আজকে কমপ্লিট করলাম কনস্ট্রাক্টরের কনসেপ্টটা। আমি এখান থেকে আউটপুটটাকেও দিয়ে দিই। হ্যাঁ, দেখো এটাকে ছোট করতে হবে, নাহলে পুরোটা আসছে না একটা পেজের মধ্যে। এবার চলে আসছে, একটু বড় করে দিলে বেশ। পাশে আউটপুটটা আমরা দিয়ে দিই। স্যার ক্লাসের শেষে পিডিএফটা দিয়ে দেবেন না স্যার? দিই তো আমি, লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো। হ্যাঁ দিই তো আমি, প্রতিটা ক্লাসের পরই আমি না স্যার, 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো। লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো বলছি। লাস্ট ইয়ারের কোশ্চেন আমি শেয়ার করেছি, 2023-24 কোশ্চেন শেয়ার করেছি গ্রুপে, আরেকবার তাহলে শেয়ার করে দেবো যদি ঠিক আছে। আমি যে শেয়ার করেছি তোমাদের মধ্যে কেউ একজন ওটাকে আরেকবার রিশেয়ার করে দিও তো গ্রুপে, কারণ যারা পরে জয়েন করেছে ধরো তারা মানে পায়নি হয়তো। আর কোন একটা ক্লাসরুমে দেখবে দেওয়া আছে কোশ্চেনটা, হ্যাঁ কোনটা ক্লাসরুমে দেখবে কোশ্চেনটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। ওকে, বেশ, এবার আমরা একটু সিলেবাসটা দেখবো কনস্ট্রাক্টরের। হ্যাঁ চলো, কনস্ট্রাক্টর 3.2টা আমরা পড়ছিলাম, 3.1-এ আমাদের স্ট্যাটিক পর্যন্ত হয়েছে। তো মেথড ওভারলোডিংটা আমরা পড়বো, ফাইনাল কিওয়ার্ড পড়বো। যাই হোক, তো কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। ঠিক আছে, কিন্তু ডিরেক্ট দেখো তোমার কপি কনস্ট্রাক্টর কিন্তু কনস্ট্রাক্টর এখানে বলাই নেই, জাস্ট বলেছে পাসিং অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার। তাহলে এটা কিন্তু হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আর দেখো লাস্ট কি আছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং। কিন্তু আমরা কভার করলাম। আমি নেক্সট দিন আমরা ফাইনাল কিওয়ার্ড বা মেথড ওভারলোডিংটা বলবো। মেথড ওভারলোডিং তোমার সেম কনসেপ্ট, আমি যেখানে কনস্ট্রাক্টর দিয়ে করেছি ওটা তোমার মেথড দিয়ে করবো, আর কোনো ডিফারেন্স নেই। তাও আমরা সেটা দেখবো, একই রুলস একই কনসেপ্ট সবটাই সেম। আর ফাইনাল কিওয়ার্ডটা আমরা ইনহেরিটেন্স পড়তে গিয়ে পড়বো, কারণ সেখানে সঙ্গে এটা রিলেটেড। কারণ ফাইনাল কিওয়ার্ডের ক্ষেত্রে আমার বেস ক্লাস সাব ক্লাসের কনসেপ্ট থাকবে, আর বেস ক্লাস সাব ক্লাস থাকা মানে সেখানে আমরা আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে, তো ফাইনাল কিওয়ার্ডটা আমরা ইনহেরিটেন্স পড়তে গিয়ে আমরা পড়বো, এরপরই তো আমরা শুরু করবো ইনহেরিটেন্সের কনসেপ্ট।
এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। ওকে, ইউনিট 4। বেশ, তো এই পোর্শনটা আমাদের কভার হয়ে গেল। হ্যাঁ, আর মেথড ওভারলোডিং আমি প্রথম নেক্সট দিন আমি একটু বলে দেবো। আমি আগে কি বলেছিলাম কোনোদিন মেথড ওভারলোডিং, না বলিনি বলো তো তোমাকে? তোমাকে একটু বলো দেখি, আগে কোনোদিন বলেছি আমি মেথড ওভারলোডিং এর কনসেপ্টটা? বলেছি? স্যার ওই অ্যাড এক্সাম্পল দিয়ে কিছু করিয়েছিলেন। হ্যাঁ, আমি অ্যাড দিয়ে একটা এক্সাম্পল করিয়েছিলাম মেথড ওভারলোডিং এর, আগে করিয়েছিলাম। ঠিক আছে, খুব সিম্পল মেথড ওভারলোডিং, খুব সিম্পল একটা কনসেপ্ট। আমি এখানেই যদি তোমরা একটু টাইম দাও, আমাকে যদি আর 5 মিনিট টাইম দাও, আমি তোমাকে মেথড ওভারলোডিংটা কিন্তু এখানেই মানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এটাকেই মেথড ওভারলোডিং তোমাকে বলে দিচ্ছি। দেখো আমি সিম্পল অ্যাডের এক্সাম্পল নেবো। হ্যাঁ, বেশ, চলো পুরো ক্লাসকে তুমি সরিয়ে দাও, পুরো ক্লাসকে সরিয়ে দাও। চলো, আমি কিন্তু এটা মেথড ওভারলোডিং করছি, এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর কিন্তু কোনো কনসেপ্ট আসবে না। ওকে, আমি ক্লাসের একবার ডিরেক্ট ক্লাসের নাম দিয়ে শুরু করবো। ধরো নাও ক্লাসের নাম দিলাম হয়তো এটা কোনো দাম না, স্যাম্পল, স্যাম্পল ক্লাসের নাম। ওকে, আমি দেখো প্রথমে লিখছি, দেখো ভয়েড, আমি এক লাইনে করবো, ভয়েড অ্যাড ইন্ট এ কমা ইন্ট বি। আমি এরকম টাইপের একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো মানে যতটা মনে পড়ছে। আমি দেখো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করে দিচ্ছি, একবারে করবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন। আমি এখানে ডিসপ্লে করছি এ প্লাস বি। ওকে, একটা ফাংশন হলো যার দুটো প্যারামিটার। আমি একই ফাংশন থাকবে তো তার ডিফারেন্ট, তারা তোমার ডিফার করবে এক অপরের সাথে, কার কিসের উপর ডিফার করবে? না নাম্বার অফ প্যারামিটারে ডিফার করবে। আমি এখানে তোমার নিচে দেখো ইন্ট এ কমা বি কমা ইন্ট সি। একের বেশি নিতে পারলে কিন্তু আমার কিন্তু হয়ে গেল কিন্তু তোমার মানে মেথড ওভারলোডিং। ওকে, এটা কিন্তু তোমার কিন্তু এক্সাম্পল হয়ে গেল। আমি জাস্ট মেনটাকে লিখলেই হবে। আমি চাইছি যে আর একটা ফাংশন লিখবো, আর এটা তোমার ওই সেম নামে একটা ফাংশন, সব দেখো কিন্তু অ্যাড ফাংশন, দেখেছো সব কিন্তু অ্যাড ফাংশন। তো আমি ডিফারেন্ট ভাবে ওভারলোড করছি। ধরো আমি এখানে তোমার লিখছি হয়তো আরটা তোমার অ্যাড করে দিলাম ইন্ট ডি। ওকে, আমি এখানে তোমার লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কোডটাকে দেখো কত ছোট করে দিলাম, অনেকগুলো কাজ করছি কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। একই নামের আমরা তিনটে ফাংশন নিয়েছি অ্যাড, তারা কিন্তু ডিফার করছে একে অপরের সাথে দেখো নাম্বার অফ প্যারামিটারে। তাহলে একটা ফাংশনকে আমি দেখো ডিফারেন্ট ভাবে ওভারলোড করছি। তখনই আমার অ্যাড ফাংশনটা তোমার 2 নাম্বারসের মধ্যে অ্যাড করছে ইন্টিজার নাম্বার, তখনই দেখো অ্যাডটা কিন্তু 3 নাম্বারসের মধ্যে অ্যাড করছে। আবার তখনই কিন্তু আমার ওই অ্যাড ফাংশন দেখো তোমার 4টে নাম্বারের মধ্যে অ্যাড করছে, 4টে ইন্টিজার নাম্বারের মধ্যে। এবার মেন ফাংশন লিখবো। তো মেন ফাংশন লিখতে আমাকে ক্লাস মেন লিখতে হয়। মেনটা কিন্তু এমটা কিন্তু ক্যাপিটালে। হ্যাঁ, এমটা কিন্তু ক্যাপিটালে। বেশ, এবার আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখব। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন string args। এবার কি করবো বলো দেখি, তোমাদের কাছ থেকে শুনি। এবার তোমরা বলবে, আমি লিখবো, কি করবো বলো? স্যার ফাংশন কল করব। তাহলে ফাংশন কল করতে গেলে আমাকে কি করতে হবে? স্যার স্যাম্পল অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানাতে হবে। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে আমাকে স্যার অবজেক্ট বানাতে হবে। তাহলে স্যাম্পল এস ইকুয়ালস টু নিউ স্যাম্পল। নিউ স্যাম্পল। অবজেক্ট বানিয়ে ফেললাম, বেশ কোনো সমস্যা নেই। এবার অবজেক্ট বানিয়ে এবার বলো কিভাবে কল করব? স্যার এস ডট অ্যাড, তারপর প্যারামিটার 2 3 4টা দিতে পারে। এস ডট অ্যাড, আমি প্রথমে তোমার দিলাম, ধরো দুটো প্যারামিটার দিলাম 3,6। ওকে, তারপর কি করব? এস ডট ডিসপ্লে। ডিসপ্লে তো নেই আমার এখানে, আমি তো ওখানেই ডিসপ্লে করে দিয়েছি, তাই না? স্যার এস আমি ডট দেখো, অ্যাড, হ্যাঁ ডট অ্যাড। আমি তো ওখানে ডিসপ্লে করে দিয়েছি, আমি তো ওখানে অ্যাড করেছি, ওখানে ডিসপ্লে করে দিয়েছি। আমি তো ভয়েড রেখে দিচ্ছি, দেখো রিটার্ন টাইপটা আমি এখানে দেখো তোমার করছি 5,6,7। ঠিক আছে, তা তখন তুমি বুঝতে পারছো যে কখন কোনটা কল হবে, তাই না? আমরা বুঝতে পারছি কখন কোনটা কল হবে। ওটা কিন্তু নাম্বার অফ প্যারামিটার ধরে কিন্তু ম্যাচ করবে। দ্যাট ইজ দ্য মেথড সিগনেচার। আমরা কিন্তু ফাংশনতে পড়েছিলাম যে নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ দ্য প্যারামিটার আর ফাংশন নেমটা যখন চেক করে তাকে বলা হয় মেথড সিগনেচার। ওকে, আর এখানে পাস করছি ধরো নাও 1, 2, 3, 4 সেমিকোলন। ঠিক আছে, রান করি। এই তো হয়ে গেল কিন্তু প্রোগ্রাম।
একটা ফাংশনকে আমরা বিভিন্নভাবে আমরা ওভারলোড করেছি। দেখো 3 6 দিয়েছিলাম 9 দেখিয়েছে, 5 6 7 দিয়েছি 18 দেখিয়েছে, আর 1 2 3 4 দিয়েছি 10 দেখিয়েছে। আমি এটা এসওপিটাকে আরো মডিফাই করতে পারতাম নিজের মতো করে, যেমন তুমি ভাবে অ্যাডিশন অফ 2 নাম্বারস, অ্যাডিশন অফ 3 নাম্বারস, অ্যাডিশন অফ 4 নাম্বারস তুমি করতে পারো, তোমার মতো করে মেসেজ লিখতে পারো, দরকার নেই। আমার তো স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এটাই আসল কনসেপ্ট যে আমি একই নামের 3টে ফাংশনকে আমি তাকে ওভারলোড করেছি। দ্যাট ইজ কল্ড মেথড ওভারলোডিং। আমরা মেথডকে ওভারলোড করছি। আজকে আমরা কনস্ট্রাক্টরকে ওভারলোড করে দেখেছি, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এটা কিন্তু একটা রান টাইম, একটা কম্পাইল টাইম পলিমরফিজম। মানে এই অবজেক্টের সাথে আমার এই যে মেথডগুলো যখন অ্যাসোসিয়েশন হয়, সেই কাজটা কিন্তু হয় ডিউরিং কম্পাইল টাইম, তার জন্য একে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। ওকে, বা এই যে বাইন্ডিংটা হচ্ছে অবজেক্টের সাথে আমার ক্লাসের যে বাইন্ডিংটা হচ্ছে, সেই বাইন্ডিংটা কিন্তু যেহেতু কম্পাইল টাইমে হয়, আর কম্পাইল টাইম তো যেহেতু আগে হয়ে যায় কম্পাইল, পরে রান হয়, তার জন্য কিন্তু এটা অনেক সময় বলা হয় আর্লি বাইন্ডিং বা স্ট্যাটিক বাইন্ডিং। 3টে নাম, কম্পাইল টাইম পলিমরফিজম বা আর্লি বাইন্ডিং বা স্ট্যাটিক বাইন্ডিং। ঠিক আছে, আর আমরা যখন মেথড ওভাররাইডিং যখন পড়বো আমরা ইনহেরিটেন্স পড়তে গিয়ে, সেখানে কিন্তু এই অবজেক্ট নেমের সাথে এই যে মেথডের যখন অ্যাসোসিয়েশন হবে না, সেটা কিন্তু হয় ডিউরিং রান টাইম, তাকে বলা হয় রান টাইম পলিমরফিজম বা লেট বাইন্ডিং বা ডাইনামিক বাইন্ডিং। ঠিক আছে, তো সেটা আমরা ওখানে গিয়ে পড়বো। আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটা যা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং অ্যান্ড মেথড ওভাররাইডিং। আর মেথড ওভাররাইডিং করতে গেলে শিখতে গেলে আমাদেরকে বেস ক্লাস ডিরাইভ ক্লাসের কনসেপ্ট দরকার, আর যেটা কিনা আমরা শিখতে পারবো ইনহেরিটেন্স টপিক থেকে। অর্থাৎ ইনহেরিটেন্স না পড়লে আমরা মেথড ওভাররাইডিং আমরা শিখতে পারবো না। অথবা আমরা ইনহেরিটেন্স যখন পড়বো সেখানে আমরা মেথড ওভাররাইডিংটা আমরা এক্সপ্লেন করবো। ওকে, তাই এটা হচ্ছে ফাংশন ওভারলোডিং এর কনসেপ্ট। আমি কোডটাকে কপি করে ওখানে পেস্ট করে দিই অ্যাজ আ ফাংশন ওভারলোডিং। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আজকে ওভারঅল কনসেপ্ট? বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, বুঝতে হবে কনসেপ্টগুলো, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কারণ না বুঝলে তুমি মানে পরবর্তীতে গিয়ে সব যদি ভুল মানে এখন যদি মুখস্থ করো তাহলে কিন্তু পরে গিয়ে সেটা কোনো কাজে লাগবে না। কিন্তু এখন যদি তুমি মন মানে বুঝে রাখো তাহলে সেটা কিন্তু তোমার পরে গিয়ে কাজে লাগবে। সেই সবটাই হলো না কেন ব্যাপার, না সবটা এসছে? এই দেখো ব্র্যাকেট গুলো আসে, সব এসছে তো। হ্যাঁ সবটাই এসছে, কিন্তু এরকম হলো কেন? কেটে যাচ্ছে। এবার দিয়েছে। ঠিক আছে, বেশ। স্যার ওই কোশ্চেনটা একটু লিখে দিন না, ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং ভার্সেস মেথড ওভাররাইটিং, ওটাও। ডিফারেন্সের পরে ওইটা কোশ্চেনটা লিখে দেবো বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেনটা একটু লিখে দিন। না, এটা আমরা তোমার ধরে নাও ইনহেরিটেন্স পড়ার সময় তো এটা আমরা বলবো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরে নাও পরীক্ষায় আসবে। আর আজকে যেটা পড়লাম, হোয়াট ইজ কনস্ট্রাক্টর, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্রাক্টর, হোয়াট ডু মিন বাই কনস্ট্রাক্টর ওভারলোডিং, ওকে, আর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ আ কনস্ট্রাক্টর। ধরে নাও সেই কোশ্চেনটা ধরে নাও পরীক্ষায় আসবেই। ওকে, হোয়াট ইজ কনস্ট্রাক্টর, ক্যারেক্টারিস্টিক অফ আ কনস্ট্রাক্টর, যেগুলো আজকে পড়েছি সবটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক অফ আ কনস্ট্রাক্টর,
explain with example the types of constructor, explain with example the type of constructor, আর লাস্ট কোশ্চেন হচ্ছে demonstrate constructor overloading. Constructor overloading. ঠিক আছে, এই দুটো কোশ্চেন, এখানে তিনটে কোশ্চেন দিয়েছি, এখানে একটা কোশ্চেন দিয়েছি। ধরে নাও এখান থেকে ধরে নাও একটা 8 নম্বরের কোশ্চেন থাকবে, আর মেথড ওভারলোডিং ভার্সেস মেথড ওভাররাইডিং তোমার 4 নম্বরের কোশ্চেন থাকবে। ধরে নাও পরীক্ষায় আসবে, ঠিক আছে। আবার সেপারেট করে বলতে পারে যে হোয়াট ইজ মেথড ওভারলোডিং এক্সপ্লেন উইথ এক্সাম্পল, বা হোয়াট ইজ মেথড ওভারলোডিং এক্সপ্লেন উইথ এক্সাম্পল, সেটাও বলতে পারে। যা আমাদের ডিফারেন্স যদি আমরা করে রাখি, তাহলে আমরা যা আসবে তাই করতে পারবো। কিন্তু এক্সাম্পল গুলো কিন্তু মাস্ট। জাভাতে তোমাকে যদি এক্সাম্পল নাও বলে, তুমি কিন্তু এক্সাম্পল তুমি দেবে। তোমাকে তো মানে জাস্ট 2 নম্বরের কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ মেথড ওভারলোডিং, তুমি 2 লাইন জাস্ট লিখে দিলে তুমি তোমাকে 2 নম্বর দেবে না। তুমি 2 লাইন লিখে তারপর তুমি একটা এক্সাম্পল দিয়ে দাও মেথড ওভারলোডিং এর জাভা দিয়ে। জাভার মানে অ্যান্সার মানেই হচ্ছে তোমাকে কিছু থিওরি লিখে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে, তাতে কিন্তু মানে সন্তুষ্ট ইভালুয়েটরস। কারণ সে দেখবে তুমি জানো কিনা, তুমি তোমার প্রোগ্রামিং এবিলিটি আছে কিনা, নলেজ আছে কিনা। মানে আমরা যখন জাভার যখন খাওয়া দেখি, তখন সেখানে মানে কিরকম ভাবে আমরা দেখি দেখো, মানে আমরা কিন্তু মানে সবাই কিন্তু মেনলি ওই খাতার মধ্যে কিছু টেকনিক্যাল টার্ম গুলোকে খোঁজার চেষ্টা করে, টেকনিক্যাল টার্ম গুলোকে। হ্যাঁ, একটা টপিক ধরো মেথড ওভারলোডিং, যখন আমি দেখবো অ্যান্সারটা কোনো স্টুডেন্টের, তখন আমি কিন্তু ওই টেকনিক্যাল টার্ম গুলো খুঁজবো, যে কোথায় সেম নেমের ফাংশন হবে, কোথায় মেথড সিগনেচার কথাটা লিখবে, ঠিক আছে। বা যখন প্রোগ্রামটাকে যখন দেখবো, তখন কি ফাংশন ব্যবহার করেছে, সেম নামে রেখেছে কিনা, প্যারামিটারগুলোকে ডিফার করিয়েছে কিনা, এসবগুলো কিন্তু বেসিক্যালি আমরা দেখি। কিন্তু দেখা যায় যে অনেকে প্রোগ্রাম মুখস্থ করে লেখে, তো প্রোগ্রাম মুখস্থ করে লিখলে কিন্তু ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। তখন তোমার ধরো সেম নামে মেথড লিখতে গিয়ে হয়তো তোমার প্রথম একটাকে অ্যাড করেছে, এটাকে সাম করে দিয়েছে, সে তো মুখস্থ করে এসছে, তাহলে কিন্তু তোমার পুরো কোডটা কিন্তু ভুল হয়ে গেল। তুমি যদি এখানে ভুল করে যদি একটাকে অ্যাড লেখো, একটা যদি তুমি সাম লিখে দাও, তোমার কিন্তু কোডটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যেখানে যদি সাম লিখে দাও না, তোমার কোডটা কিন্তু ভুল হয়ে গেল, তোমার কিন্তু 0 বসে যাবে মার্কস। তা করলে কিন্তু হবে না। অতএব আমাকে যদি বুঝে রাখি আমরা কিন্তু নিজে নিজে কিন্তু বানিয়েও লিখতে পারবো কোডটা, যদি আমরা বুঝতে পারি, বানিয়েও লিখতে পারবো কোডটা, আমাদের কনসেপ্টটা থাকে মাথার মধ্যে, বুঝলে। এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ইভালুয়েশন হয়। আর আমরা কিন্তু অনেকে মানে নিজেরাও কিন্তু আমরা মানে রং ইভালুয়েশন করি নিজের ওপরে। আমরা ভাবি যেটা আমি লিখে এসেছি, কেন মার্কস পেলাম না, মার্কসটা কমে গেল। কিন্তু আমরা কি লিখেছি, কতটা লিখেছি, কিভাবে লিখেছি, সেগুলো কিন্তু আমরা কেউ ভাবি না। 2 নম্বরের কোশ্চেন মানে তুমি 2 লাইন লেখাটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তোমাকে জানতে চাইছি হোয়াট ইজ মেথড ওভারলোডিং, তোমার কিন্তু এটা বলেনি যে তুমি এক্সাম্পল দেবে না, কিন্তু কোথাও বলেনি। তোমার টাইম মতো তুমি এটাকে 2 লাইন তুমি লেখো, তার কনসেপ্ট লেখো, কিছু রুলস লেখো, দিয়ে তুমি একটা ছোট একটা এক্সাম্পল দাও। তোমাকে 3টে ফাংশন লিখতে হবে না, তুমি 2টো ফাংশন লেখো, একটা ভয়েড আইডে 2টো প্যারামিটার দাও, একটা ভয়েড আইডে তোমার 3টে প্যারামিটার দাও, তাও কিন্তু তোমার মেথড ওভারলোডিং। একের বেশি থাকতে হবে, তাহলেই হবে, বুঝতে পারলে। অর্থাৎ কিন্তু এক্সাম্পল, প্রত্যেকটা কনসেপ্টে কিন্তু এক্সাম্পল দেবে। আর জাভাতে এরকম কিন্তু কোনো প্রোগ্রাম আসবে না যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার বাই ইউজিং জাভা, এরকম কিন্তু কোনো আসবে না, প্রোগ্রাম আসবে না। তোমাকে ওই টপিকের সঙ্গে তোমাকে প্রোগ্রাম লিখতে বলবে, যে ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ কপি কনস্ট্রাক্টর বাই ইউজিং সুটেবল এক্সাম্পল। ওই সুটেবল এক্সাম্পল মানে কিন্তু জাভা প্রোগ্রাম, ওই কপি কনস্ট্রাক্টর একটা প্রোগ্রাম। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল ইনহেরিটেন্স ইউজিং আ সুটেবল এক্সাম্পল। মাল্টি লেভেল ইনহেরিটেন্সের সুটেবল এক্সাম্পল দিতে বলছে, মানে তোমাকে কোডটা লিখতে বলছে। এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে। মানে মানে অ্যাজ সাচ যে তোমাকে কোনো মানে প্রোগ্রামে কোনো টাইটেল দিয়ে দেবে, তোমাকে কিন্তু টাইটেল দেবে না জাভাতে, টাইটেল দিয়ে তোমাকে প্রোগ্রাম লিখতে বলবে না, তোমাকে টপিক দিয়ে প্রোগ্রাম লিখতে বলবে। তখন সেখানে একটা প্রভিশন থাকে যে আমরা যে কোনো প্রোগ্রাম লিখতে পারি সেই টপিকের রিগার্ডিং, তাই না? বেশ, ঠিক আছে, চলো আমি আর অনেক টিপস বলবো
পরীক্ষার আগে আরো অনেক টিপস বলবো, যে অ্যান্সার লেখার অনেক টিপস বলবো, যেগুলো মানে অ্যাকচুয়ালি যেগুলো মানে অ্যাট্রাক্ট করে যারা ইভালিউটার্স তাদেরকে, হ্যাঁ, যেগুলো অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? তো সেই কিছু টিপস আমি বলবো, সেই টিপসগুলোকে একটু ফলো করার চেষ্টা করবে। আর সাবজেক্টের কোশ্চেনের কতটা লিখলে কত মার্কস পাওয়া যায়, বা কি লিখলে কতটা মার্কস পাওয়া যায়, বা কিভাবে লিখলে কতটা মার্কস পাওয়া যায়, সেটা কিন্তু আমি একটা বলবো, একটা মানে ক্লাসের শেষের দিকে কোনো একদিন আমাকে পরীক্ষার আগে আমি একটু এটা বলবো, ঠিক আছে? কারণ কাউন্সিল যখন তোমার যখন ইভালুয়েশন যখন করতে বলে,